সবাই বলো তো, সবাই কেমন আছো? আচ্ছা, তো সবাই একটু জয়েন হইতে থাকো, আমরা আজকে বিন্যাস ও সমাবেশ এই চ্যাপ্টারটার 4 নাম্বার ক্লাসটা করব। সবাই কেমন আছো বলো তো? আগের 3টা ক্লাস করছো? এই ক্লাসটা করার জন্য অবশ্যই আগের 3টা ক্লাস কি করে আসা লাগবে, নাইলে কিন্তু হবে না, নাইলে তুমি কিচ্ছু বুঝবা না। ঠিক আছে? না, নাইলে তুমি কিচ্ছু বুঝবা না। ওকে, প্রত্যেকটা ক্লাসের আগে অবশ্যই আগের ক্লাসটা রিভিউ করে আসবা। ঠিক আছে, সবাই একটু চলে আসতে থাকো। সবার লাস্টে আমরা কি টপিক পড়ছিলাম গতদিন? আমাকে বলতে পারবা? গতদিন আমরা সবার লাস্টে কোন টপিকটা পড়ছিলাম? তোমরা কি আমাকে বলতে পারবা? আজকে আমরা সেখান থেকে শুরু করব। ওকে, আজকে আমরা ঠিক সেখান থেকেই শুরু করব। আচ্ছা ঠিক আছে, পুনর্বিন্যাস পড়ছিলাম আমরা, তাই তো? পুনর্বিন্যাস পড়ছিলাম। আচ্ছা ঠিক আছে, তো আমরা পুনর্বিন্যাস পড়ছিলাম। আজকে আমরা নতুন একটা টপিক শুরু করব। যেই টপিকটা শুরু করব ওটার নাম হচ্ছে চক্রবিন্যাস। বুঝছো? আমরা যেই টপিকটা শুরু করব ওই টপিকটার নাম হচ্ছে চক্রবিন্যাস। তো চক্রবিন্যাস ব্যাপারটা কি? চক্রবিন্যাস মানে কি? চক্রাকারে সাজানো, তাই না? গোলাকারে সাজানো, তাই তো? আচ্ছা চিন্তা করো, আমাদের 4টা অক্ষর আছে, এ বি সি ডি। কেমন? এ বি সি ডি। এদেরকে নিয়ে তুমি কয়টা শব্দ বানাইতে পারো? শব্দ বানাইতে পারো মানে কি আমাকে বলো তো? এদেরকে তুমি একটা লাইনে কতভাবে সাজাইতে পারো সেটাই না? আমাকে বলো, এদেরকে একটা লাইনে কতভাবে সাজাইতে পারো, তাই তো? আচ্ছা আচ্ছা, এটার অ্যান্সার কত আমাকে বলো তো? এদেরকে কতভাবে তুমি একটা লাইনে সাজাইতে পারো? তার উত্তর কি 4 ফ্যাক্টোরিয়াল না? আমাকে বলো তো, তার উত্তর কত? 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এবার আমরা একটু চিন্তা করি, একটু মনোযোগ দিবা। এ বি সি ডি এটা একটা বিন্যাস না? এটা একটা বিন্যাস বা একটা সাজানো ব্যবস্থা। আমি কি করলাম? এক ঘর করে ধাক্কা দিয়ে দিলাম। তাহলে এ যাবে বি এর জায়গায়, বি যাবে সি এর জায়গায়, সি যাবে ডি এর জায়গায়, ডি কে আবার প্রথমে নিয়ে আসলাম। কেমন? তাহলে ডি মানে এক ঘর করে সরাই দিচ্ছি ডান দিকে, এ বি সি। বুঝছো? আচ্ছা, আরেক ঘর করে ধাক্কা দাও, তাহলে কি হয়? সি ডি এ বি। আরেক ঘর ধাক্কা দাও, তাহলে কি হয় আমাকে বলো তো? বি সি ডি এ। তাই তো? তুমি যদি আরেক ঘর ধাক্কা দাও তাহলে ওই কিন্তু আবার একদম শুরুর কম্বিনেশনটায় ফেরত আসে। তাই না? তোমরা আমাকে বলো, তুমি কি বুঝছো? এই 4টা কিন্তু আলাদা বিন্যাস, তাই না? এই 4টা কিন্তু আলাদা বিন্যাস। এবার তুমি একটু চিন্তা করো তো, এরা যদি একটা লাইনে না থেকে চক্রাকারে থাকতো, কেমনে থাকতো? চক্রাকারে থাকতো। কেমনে থাকতো বলো? চক্রাকারে, অর্থাৎ এ, এখানে হচ্ছে বি, এখানে হচ্ছে সি, এখানে হচ্ছে ডি। ওকে, আচ্ছা, তা আমি দেখালাম এই ওরা একটা চক্র করে আছে। এবার তুমি একে একটু সরাইলা, তাহলে এ যাবে বি এর জায়গায়, বি যাবে সি এর জায়গায়, সি যাবে ডি এর জায়গায়, ডি যাবে এ এর জায়গায়। তাই তো? তাই না? যেটাকে আমি দেখাইতে পারি। তুমি কি করছো? এটাকে একটু ঘুরাই দিছো। কি করছো? এই ধুর, এটা কি করছো? একটু ঘুরাই দিছো। তুমি কি বুঝছো আমি কি করছি? তুমি কি বুঝছো? লাইনে দাঁড়ালে হয়তো এবিসিডি ডি এবিসি, এই যে এবিসিডি ডি এবিসি,
ঠিক আছে, আমার কথা কি ঠিক আছে? আমার কথা ঠিক আছে? ওকে ওকে, তুমি যদি আরেক ঘর একটু ঘোরাও, তুমি যদি আরেক ঘর একটু ঘোরাও, একটু মনোযোগ দিতে হবে, একটু মনোযোগ দিতে হবে, তাহলে ও কি আরেকটু ঘুরে যাবে না? এই অবস্থা হবে না? আমাকে বলো, এই অবস্থাই তো হবে, এই অবস্থাই হবে। সবাই সবাই তুমি কি আমার সাথে বুঝতেছো? তুমি যদি আরেক ঘর ঘুরান্টি দাও, হ্যাঁ, তাহলে কি হবে বলো তো, বলো তো, পরের স্টেটটা কি হবে? ও কি হয়ে যাবে? আরেকটু ঘুরান্টি মারবে, এটা আরেকবার ঘুরান্টি মারলে একদম প্রথমটা। এবার খেয়াল করো তো, তুমি যদি চক্র বিন্যাসের কথা চিন্তা করো, ওরা যদি লাইনে দাঁড়ায়, এগুলা কিন্তু আলাদা বিন্যাস। ও যদি লাইনে এইভাবে দাঁড়ায়, ও দেখবে ওর এই পাশে আছে বি, এই পাশে কেউ নাই। এই বিন্যাসে ওকে দেখবে ওর এই পাশে বি, এই পাশে ডি, তাহলে ডেফিনেটলি আলাদা। ও যখন এটা এখানে আসবে, দেখো এ, এই যে বিই, আলাদা না? কিন্তু যখন চক্রাকারে বিন্যাসটা হবে, খেয়াল করো তো, জাস্ট ঘুরছে, জাস্ট রোটেশন হইছে, বিন্যাসের কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। তুমি এই চক্রটাকে ঘুরাইলেই কি আবার আগেরটাই ফেরত আসবে। তাহলে চক্র বিন্যাসের ক্ষেত্রে এই যে চারটা বিন্যাস, এই চারটা বিন্যাস আসলে একটা বিন্যাসে পরিণত হয়েছে না? চারটা বিন্যাস, যেটা নর্মাল বিন্যাসে চারটা বিন্যাস ছিল, সেটা কয়টা বিন্যাসে পরিণত হয়েছে আমাকে বলো তো? একটা বিন্যাস। আমি কি তোমাকে বুঝাইতে পারছি? আচ্ছা, এবার এনে চারটা নাই থাকে, আচ্ছা চারটা বিন্যাস ঠিক আছে, আমরা আরেকবার একটু দেখি। এবার ধরো আমি এবিসিডি দিলাম না, আমি আরেকটা বিন্যাস নেই, হ্যাঁ আরেকটা বিন্যাস নেই, ধরো কি দিবা? বি ডি এ সি, ঠিক আছে? এবার তুমি একই কাজ করো, ওকে এক ঘর ধাক্কা দাও, তাহলে সি বি ডি এ। আরেক ঘর যদি ধাক্কা দাও, তাহলে আমাকে বলো তো কি হবে? এ সি বি ডি। আরেক ঘর যদি ধাক্কা দাও, তাহলে কি হবে? ডি এ সি বি। আরেক ঘর ধাক্কা দিলে এই বি বাচ্চারা এখানে চলে আসবে, তাই না? তুমি কি বুঝছো? আমাকে বলো, সবাই বলো, বুঝছো? আমি আরো চারটা বিন্যাসের কথা বলতেছি। এই চারটা বিন্যাসও চক্র বিন্যাস করলে সেম হয়ে যাবে না? তাই তো? তোমরা সবাই আমাকে বলো, এই যে এটা খেয়াল করো, এই যে চারটা বিন্যাস, নর্মাল বিন্যাস এরা কিন্তু চারটা আলাদা আলাদা বিন্যাস, কিন্তু চক্র বিন্যাস যখন করতে যাও, বিডিএসি, বিডিএসি, এটা যেটা জাস্ট এক ঘর ঘুরে দিলে, এই যে বিটা এখানে চলে আসছে, ডি এ সি, এটাকে আরেক ঘর ঘুরে দিলে বি ডি এ সি, আরেক ঘর যদি ঘুরে দাও বি ডি এ সি, তাহলে এই চারটা বিন্যাসও কি একটা বিন্যাসে পরিণত হচ্ছে। আমি কি বুঝতে পারলাম একটু? তাহলে একটু ভালো করে আমাকে বলো তো, তাহলে আমরা বলতে পারি না প্রতি চারটা বিন্যাস পরিণত হচ্ছে একটা বিন্যাসে, তাই না? প্রতি চারটা বিন্যাস পরিণত হচ্ছে কয়টাতে? একটা বিন্যাসে। আমার এখানে মোট কয়টা বিন্যাস ছিল বলো তো? আমার এখানে মোট কয়টা বিন্যাস ছিল? বলো তো? 4 ফ্যাক্টোরিয়ালটা। তাহলে এই 4 ফ্যাক্টোরিয়ালটা বিন্যাস কয়টায় পরিণত হবে ঐকিক নিয়মে বলো তো? 4 ফ্যাক্টোরিয়াল বাই 4টা বিন্যাস। তুমি বুঝছো? যেটাকে আমরা লিখতে পারি, দেখো 4 ফ্যাক্টোরিয়াল মানে কি? 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল বাই 4 মানে 3 ফ্যাক্টোরিয়ালটা বিন্যাস। তুমি কি কিছুটা বুঝছো? কিছুটা বুঝলেই হবে, অত প্যারা নেওয়ার দরকার নেই। কিছুটা বুঝলেই হবে, হ্যাঁ কিছুটা বুঝলেই হবে। ওকে, মনোযোগ। তুলছো তোমরা খাতায় ঘোরাবা। দেখো, খাতায় ঘোরানোর দরকার নেই। মনোযোগ, ফুল মনোযোগ। আচ্ছা, তো চারটার ক্ষেত্রে আমরা দেখছি, ধরো আমাদের এরকম এনটা জিনিস ছিল, এনটা ভিন্ন ভিন্ন বস্তু, হ্যাঁ
এনটা ভিন্ন ভিন্ন বস্তু, তাহলে এই এনটা ভিন্ন ভিন্ন বস্তুর সবগুলা নিয়ে মোট বিন্যাস সংখ্যা কত? n ফ্যাক্টোরিয়াল। তাই তো ঠিক আছে। এনটা ভিন্ন ভিন্ন বস্তুর সবগুলা নিয়ে মোট বিন্যাস সংখ্যা n ফ্যাক্টোরিয়াল। এখন আমি চক্র বিন্যাসের ক্ষেত্রে যেই জিনিসটা দেখি সেটা হচ্ছে প্রতি nটা বিন্যাস পরিণত হয় একটায়, তাহলে একটা বিন্যাস পরিণত হবে কয়টায়? 1/n টায়। সুতরাং মোট বিন্যাস n ফ্যাক্টোরিয়ালটা বিন্যাস পরিণত হবে কয়টা? n ফ্যাক্টোরিয়াল বাই n টায়। উপরের n ফ্যাক্টোরিয়ালকে তুমি লিখতে পারো n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল বাই n। n কাটা, তাহলে আমাদের মোট বিন্যাস আসে n-1 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা বলতে পারি n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে চক্র বিন্যাস সংখ্যা হয় n-n ফ্যাক্টোরিয়াল। n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস চক্রাকারে, বুঝিও n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস চক্রাকারে সাজানো যায় n-1 ফ্যাক্টোরিয়াল ভাবে। যারা এমনি বুঝছো ভেরি গুড, যারা এমনি বুঝো নাই প্যারা নাই। চিন্তা করো তো এই যে চারটা বিন্যাস একই হয়ে যাচ্ছে কেন? ঘোরার কারণেই তো। চিন্তা করো, ডাইনিং টেবিলে তোমরা 4 জন বসছো, তুমি, তোমার আব্বু আম্মু আর তোমার ভাই। তোমরা যদি ঘুরতে থাকো, বিন্যাসের কোনো চেঞ্জ হবে? এই সবগুলো তো সেম বিন্যাস হয়ে গেছে। তাহলে ইউনিক বিন্যাস পাইতে হলে আমাদের এই ঘোরাটা বন্ধ করা লাগবে। এই যে দেখো বি, ওই ঘুরা এখানে চলে গেছে, এরপরে এখানে চলে গেছে, চলে গেলেও বিন্যাসের কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। কারণ এই সার্কেল তো একটা প্রতিসম। তুমি জিনতেই দেখো, দেখবা যে তোমার দুই পাশে যারা আছে এখানেও তারাই, এখানেও তারাই। তুমি কি করবা? যে কোনো একজনকে ফিক্স করে দিবা। ধরো এই বি বাবাজিকে আমি ফিক্স করে দিলাম, এখানে তোমার বাপ বসছে, তোমার বাপ ফিক্সড। তো ওই যদি ফিক্স হয়ে যায় তাহলেই তো ঘোরা বন্ধ। তাহলে বাকি 3 জনকে কতভাবে বিন্যাস করতে পারো? 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তুকে চক্রাকারে বিন্যাস করার জন্য যে কোনো একটাকে ফিক্স করে দিবা। যেটাকে ফিক্স করে দিছে অবস্থান, ওকে তো হিসাবের বাইরে। তাহলে বাকিগুলোকে নিয়ে বিন্যাস করা যায় n-1 ফ্যাক্টোরিয়াল এত উপায়। তুমি কি ক্লিয়ার? আমাকে বলো। এটা বুঝছো তো? আগেরটা বোঝা একটু কঠিন হলো, এটা সহজ না। চিন্তা করো, ওই যে ডাইনিং টেবিলের কথা চিন্তা করো, একটা গোল ডাইনিং টেবিল, তোমার ফ্যামিলির 4 জন বসছে। এখন তোমরা যদি ঘুরতে থাকো, যেই অবস্থানেই ঘুরো না কেন, এই 4টা বিন্যাস তো সেমই হবে, কারণ প্রত্যেকের দুই পাশে সেম মানুষজন, তাই না? তুমি খেয়াল করো, হ্যাঁ, এই বিন্যাসে তোমার বাবার এই পাশে একজন, এই পাশে সি আর ডি। এই বিন্যাসে তোমার বাবার এখানে সি, এখানে ডি, এখানে সি, এখানে ডি, এখানে সি, এখানে ডি। প্রত্যেকের দুই পাশের এলিমেন্ট সেম, এই জন্য এই 4টা বিন্যাস সেম। এই 4টা বিন্যাস সেম হইতেছে কেন? কারণ ঘুরতেছে, ঘোরাঘুরি বন্ধ করা লাগবে। ঘোরাঘুরি কেমনে বন্ধ করবো? একটারে ফিক্স করে দিব, n-1 ফ্যাক্টোরিয়াল। সহজ ফর্মুলা, খুবই সহজ। আমি বোঝানোর জন্য এতক্ষণ পক করছি, বুঝছো? n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিসকে চক্রাকারে সাজানো যায়, n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিসকে চক্রাকারে সাজা যায় n-1 ফ্যাক্টোরিয়াল। এটা মাথায় রাখলেই হবে। চলো আমরা কিছু অঙ্ক করি। হ্যাঁ, দেখো 10 জন লোক কতভাবে একটা গোল টেবিলের পাশে আসন গ্রহণ করতে পারে? তাহলে কি 10 জন লোক কতভাবে একটা গোল টেবিলের চারপাশে চক্রাকারে সাজতে পারে? তাহলে উত্তর কি হবে? 10-1 ফ্যাক্টোরিয়াল। সুন্দর করে বাংলায় লিখে নিবা। 10 জন লোক চক্রাকারে সাজতে পারে 9 ফ্যাক্টোরিয়াল এত উপায়। ওকে, এরপরটা দেখো। এবার একটা মজার জিনিস আছে। এই যে চক্র বিন্যাস করতেছো, সেই চক্র বিন্যাসটা যদি জড় পদার্থের হয়, জড় পদার্থ যেমন মুক্তার হার, হ্যাঁ, কি মুক্তার হার, সেক্ষেত্রে আরো একটা কাজ করা লাগবে। ধরো n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তুকে চক্রাকারে সাজানো যায় কত উপায়? আমাকে বলো তো। n-1 ফ্যাক্টোরিয়াল না? n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিসকে চক্রাকারে, n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিসকে চক্রাকারে সাজানো যায় n-1 ফ্যাক্টোরিয়াল উপায়।
এবার এবার ওই n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস যদি জড় পদার্থ হয় তাহলে তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে। কেন বলতেছি? হ্যাঁ, n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিসকে চক্রাকারে সাজানো যায় 2 দিয়ে ভাগ করতে হবে। কখন? যখন এই n যেটা সেটা একটা জড় পদার্থ হবে। জড় পদার্থ হবে বলতে ওদেরকে 2 সাইড থেকে দেখা যাবে। 2 সাইড থেকে দেখা যাবে। 2 সাইড থেকে দেখা যাবে মানে কি জানো? 2 সাইড থেকে দেখা যাবে মানে হচ্ছে, চিন্তা করো মালা, ধরো এটা একটা মালা, ঠিক আছে? মালাকে তুমি এই পাশ থেকেও দেখতে পারো, এই পাশ থেকেও দেখতে পারো, তাই না? বুঝছো? কয়েকটা জিনিসকে তুমি যখন চক্রাকারে সাজাবা এবং ওদেরকে এই পাশ থেকেও দেখা যাবে, এই পাশ থেকেও দেখা যাবে, তখন কি 2 দিয়ে ভাগ করতে হবে। কেন আমি বলতেছি? আচ্ছা, একটু মনোযোগ সবাই একটু মনোযোগ দিতে হবে। ধরো 4টা বিভিন্ন মুক্তা দিয়ে আমি একটা মালা বানাবো, ঠিক আছে? 4টা বিভিন্ন মুক্তা দিয়ে আমি মালা বানাবো। ওকে 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 আচ্ছা, খেয়াল করো, 4টা বিভিন্ন মুক্তা দিয়ে আমি কি করতেছি? মালা বানাইতেছি। মালা এই, তাহলে এটা একটা বিন্যাস, এটা একটা মালা হইল না? আমাকে বলো তো, এটা একটা মালা হইল, এটা একটা মালা হইল। তুমি কি বুঝছো আমার কথা? এবার একটু চিন্তা করো তো, তুমি যদি চক্র বিন্যাস চিন্তা করো, যে কোনো একটারে তো ফিক্সড বানিয়ে ফেলবা। এটারে বানিয়ে দিলাম ফিক্সড, এটারে বানিয়ে দিলাম ফিক্সড। এবার এই 2টা মালা, যে এই দুইটা মুক্তা, ঠিক আছে? মুক্তা দিয়ে মালা বানাইতেছো। তুমি যদি চক্র বিন্যাসের কথা চিন্তা করো, তাহলে এই 2টা কি আলাদা বিন্যাস না? আমাকে বলো তো, এই 2টা আলাদা বিন্যাস না? গোল টেবিলের কথাও যদি চিন্তা করো, যদি মানুষ বসে থাকে, এটা যে বিন্যাস, আলাদা বিন্যাস না? কিন্তু মালার ক্ষেত্রে তুমি খেয়াল করো তো, মালা কিন্তু একটাই। এই যে মালা কিন্তু একটাই। চিন্তা করো, এটা হচ্ছে লাল, ঠিক আছে? দাঁড়াও ধুরু, স্টিকি নোট ছিল কই? এই তো, না হারাই ফেলছি। আচ্ছা ধরো কথার কথা, হ্যাঁ, এইটা হচ্ছে হলুদ মালা। ওকে, এইটা কি হলুদ মালা? তুমি যখন এই সাইড থেকে দেখতেছো হলুদ, আর এটা হচ্ছে লাল, ডান পাশেরটা লাল, এই যে এটা লাল। তুমি যখন তোমার সাইড থেকে তুমি কি দেখতেছো আমাকে বলো তো, তুমি কি দেখতেছো? এটা এই পাশে, আমি কি উল্টা দেখতেছি না? আবার আমি যখন এমনি ঘুরাই ফেলবো তখন আমি দেখবো হলুদটা ডান পাশে, তাই না? আমাকে বলো, তাহলে মালা কি আলাদা হয়েছে? বলো তো, মালা কি আলাদা হয়েছে? মালা কিন্তু একটাই। তুমি যখন এমনি দেখতেছো তখন হলুদটা বাম পাশে, হলুদটা এই সাইডে, লালটা ডান সাইডে। আবার আমি যখন এমনি দেখতেছি তখন আমি দেখতেছি যে হলুদটা এবার ডান পাশে হয়ে গেছে। তাইলে চক্র বিন্যাসে এই 2টা আলাদা বিন্যাস হইলেও এই 2টা কিন্তু আলাদা মালা না। এই 2টা আলাদা মালা না। তুমি কথা বুঝছো? এই মালাটাই তুমি যখন এই সাইড থেকে দেখতেছো, দেখতে এমন, এই মালাটাই তুমি যদি ওই সাইড থেকে দেখো, তাহলে দেখতে ওরকম হবে না? একটু চিন্তা করো। তুমি মালা একজনকে পরাইতেছো, তোমার কাছে মালার ভিউ যদি এটা হয়, যে মালাটা পরবে তার কাছে মালার ভিউ এটা না? বলো, তাহলে চক্র বিন্যাসে এই 2টা সেম, কিন্তু মালা তো একটাই। এখন তোমাকে যদি বলে n সংখ্যক ভিন্ন ভিন্ন মুক্তা দিয়ে কয়টা মালা তৈরি করা যাবে, তো n সংখ্যক ভিন্ন ভিন্ন মুক্তা দিয়ে চক্র বিন্যাস বানানো যায় n-1 ফ্যাক্টোরিয়াল। কিন্তু আমি দেখলাম যে এই পাশটা আর এই পাশটা যদি সেম হয়, বুঝছো? এই পাশটা আর এই পাশটা যদি সেম হয়, তাহলে তার আলাদা চক্র বিন্যাস, কিন্তু মালা সেম, বুঝছো? তার মানে প্রতি 2টা করে চক্র বিন্যাস আসলে একটা মালায় পরিণত হবে। তাহলে মালার সংখ্যা আসলে চক্র বিন্যাসের সংখ্যা যতগুলা, তাকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। ক্লিয়ার? আমাকে একটু সবাই বলো, তোমরা কি বুঝছো? চক্র বিন্যাস 2টা, কিন্তু মালা আসলে একটা। কারণ কি, এই মালারে আমি সামনের থেকে দেখলে একটা চক্র বিন্যাস দেখবো, ওই সাইড থেকে দেখলে আর একটা চক্র বিন্যাস দেখবো। এই জন্য 2 দিয়ে ভাগ করতেছি। তুমি কি বুঝছো? ঠিক আছে? তাহলে এই যে nটা যখন জড় পদার্থ হয়
আরো অ্যাকুরেট সংজ্ঞা হচ্ছে এমন কিছু একটা চক্রাকারে তুমি বানাইছো যেটাকে এই পাশ থেকে আর এই পাশ থেকে দেখা যায়, সেক্ষেত্রে 2 দিয়ে ভাগ করতে হবে, সেক্ষেত্রে 2 দিয়ে ভাগ করতে হবে। ওকে, ক্লিয়ার? চলো দেখি 12টা বিভিন্ন মুক্তা একটা ব্যান্ডে লাগিয়ে কতগুলা তৈরি করা যায়। 12টা মুক্তা কিন্তু ভিন্ন, বুঝছো? সবগুলা মুক্তার কালার আলাদা, ঠিক আছে? তাহলে কয়টা আমাকে বলো? 12 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল বাই 2, এতটা মালা বানানো যাবে। এখন ধরো সবগুলা মুক্তা যদি সেম হইতো তাহলে কয় ধরনের মালা বানানো যেত আমাকে বলো তো, বলো তো? সাধারণত কিন্তু সব মুক্তাই কি হয়, সেম হয় না, সাদা হয়। সব মুক্তাই যদি সেম হয় তাহলে কয়টা মালা বানানো যাবে, কত ধরনের মালা বানানো যাবে? এক ধরনের, ঠিক আছে? কারণ তুমি মালা যেমনিই সাজাও দেখতে তো একই রকম হবে, মুক্তার মালা। তোমরা কক্সবাজার গিয়ে যে মালাগুলো কিনো, এই তোমাদের কি কনফিউজিং লাগতেছে? দেখো ব্যাপারগুলো খুব সহজ, তুমি আগে কনসেপ্ট বুঝো, কনফিউশন ক্লিয়ার। ফর্মুলা খুবই সহজ। তাহলে n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু চক্রাকারে সাজানো যায় n-1 ফ্যাক্টোরিয়াল এতভাবে। n যদি বেজোড় সংখ্যা হয়, অর্থাৎ যেই সাজানো ব্যবস্থা সেটাকে তুমি যদি এ পাশ থেকে আর এই পাশ থেকে দুই পাশ থেকেই দেখতে পারো, তখন আমাদের সাজানো ব্যবস্থা কি হবে? n-1 ফ্যাক্টোরিয়াল বাই 2 দিয়ে ভাগ করে দিবা। ইজি পিজি। এই কনফিউজিং লাগতেছে? দেখো এখানেই সুন্দর করে লেখা আছে, কথাটা বুঝো। যে সকল চক্রাকার বিন্যাসকে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ চিন্তা করলে বিন্যাসটা একই রকম থাকে, সেক্ষেত্রে 2 দিয়ে ভাগ করবে। এই যে তুমি যখন এদিক থেকে চিন্তা করবা, তুমি চিন্তা করতেছো ঘড়ির কাঁটার দিকে, এদিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, বুঝছো? তোমাকে ক্লিয়ার? মুদ্রা কথায় মনে রাখবা, জড় পদার্থ যখন তৈরি হয়, মালা তৈরি, হার তৈরি, এগুলোর ক্ষেত্রে 2 দিয়ে ভাগ হয়, এগুলোর ক্ষেত্রে 2 দিয়ে ভাগ হয়। হ্যাঁ, কনসেপ্ট একটু কনফিউজিং লাগে, বাট অঙ্ক সোজা, অঙ্ক পানির মতো সোজা। চলো অঙ্ক করি। হ্যাঁ, 8টি ভিন্ন ধরনের মুক্তা দিয়ে একটা ব্যান্ডে লাগিয়ে কত ধরনের হার বানানো যেতে পারে? 8টা ভিন্ন মুক্তা, তাহলে কি হবে? 8-1 ফ্যাক্টোরিয়াল বাই 2, তাহলে কি 7 ফ্যাক্টোরিয়াল বাই 2, 7 ফ্যাক্টোরিয়াল বাই 2, তাই না? পুনরাবৃত্তি বিন্যাস আর পুনর্বিন্যাস কি সেম? হ্যাঁ সেম। আগের পেজে একটু যান ভাইয়া। অঙ্ক সহজ, অঙ্ক ইজি পিজি। এরপরটা এবার খেয়াল করো, 2 জন কলা বিভাগের ছাত্রকে একত্রে না বসিয়ে 5 জন বিজ্ঞানের ছাত্র ও 5 জন কলা বিভাগের ছাত্র কত রকমে একটা গোল টেবিলে বসতে পারে? আমরা পড়ছিলাম না যে কোনো 2টা বর্ণকে পাশাপাশি বসানো যাবে না, ওই জিনিসটা এবং চক্রবিন্যাস একসাথে চলে আসছে। খেয়াল করো একটা গোল টেবিল, আমরা চিন্তা করি এই একটা গোল টেবিল। কি বলছে? আমাদের 5 জন সায়েন্সের স্টুডেন্ট আছে, 5 জন আর্টসের স্টুডেন্ট আছে। বলছে 2 জন আর্টসের স্টুডেন্টকে পাশাপাশি বসানো যাবে না, 2 জন আর্টসের স্টুডেন্টকে পাশাপাশি বসানো যাবে না, ঠিক আছে? তাইলে আগে আমি কি করব? সায়েন্সের স্টুডেন্টদেরকে বসাবো, তাই তো? কয়জন সায়েন্সের স্টুডেন্ট? 5 জন সায়েন্সের স্টুডেন্ট। আগে আমি সায়েন্সের স্টুডেন্টদেরকে বসাবো, তাই তো? ঠিক আছে, আগে আমি সায়েন্সের স্টুডেন্টদেরকে বসাই দিব, এই তো। তারপর এদের ফাঁকে ফাঁকে আর্টসের স্টুডেন্টদেরকে বসাবো, এদের ফাঁকে ফাঁকে আর্টসের স্টুডেন্টদেরকে বসাবো। তুমি কি ক্লিয়ার? কোশ্চেনটা আবার পড়ো। তুমি 5 জন বিজ্ঞানের ছাত্র আর 5 জন কলা বিভাগের ছাত্রকে পাশাপাশি বসাবা। এমন ভাবে বসাইতে হবে যে কোনো 2 জন কলা বিভাগের ছাত্র একসাথে বসে না। তাহলে কি করবা? আগে বিজ্ঞানের ছাত্রদেরকে বসাবা, তারপর কলা বিভাগের ছাত্রদেরকে মাঝখানে বসাই দিবা। এখানে হচ্ছে কলা বিভাগের ছাত্রদেরকে বসাবা। আচ্ছা, তাহলে আমাকে বলো তো, 5 জন বিজ্ঞানের ছাত্রকে চক্রাকারে কতভাবে সাজানো যায়? 5-1 ফ্যাক্টোরিয়াল, 5-1 ফ্যাক্টোরিয়াল, তাই তো? গোল টেবিলে সাজাইলা। এবার এদের মাঝখানে এই যে এই চিপা জায়গাগুলায়, এটা কিন্তু আর চক্রবিন্যাসটা, এই মাঝখানের ফাঁকা জায়গাগুলায় 5টা ফাঁকা জায়গায় ওই 5 জনকে কতভাবে বসাইতে পারবা? 5p5, ঠিক আছে? তাহলে এই দুটা কি গুণ হবে না যোগ হবে? গুণ হবে, কারণ অসম্পূর্ণ। তুমি এখানে কি বিজ্ঞানের ছাত্রদেরকে বসাইছো, ওদের চিপায় কলা বিভাগের ছাত্রদেরকে বসাইছো,
কাজ কিন্তু সম্পূর্ণ হয় নাই, দুইটা মিলে কাজ সম্পূর্ণ হয়েছে, এজন্য গুণ করছি। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? সবাই বলো তোমরা কি বুঝতে পারছো? দুইজন কলা বিভাগের ছাত্রকে তুমি পাশাপাশি বসাইতে পারবা না। একটা গোল টেবিলের চারপাশে 5 জন কলা 5 জন বিজ্ঞানের বসাইতে হবে। তাহলে আমি কি করব? ফার্স্টে এই গোল টেবিলের চারপাশে 5 জন বিজ্ঞানের ছাত্রকে বসাবো। কতভাবে বসাইতে পারি বলো তো? কতভাবে সাজাইতে পারি? চক্রবিন্যাস কিন্তু 5 - 1 ফ্যাক্টোরিয়াল। এদের ফাঁকা জায়গাগুলা আমি কি কলা বিভাগের ছাত্রদেরকে বসাবো। ফাঁকা জায়গা কয়টা? 5টা। কলা বিভাগের ছাত্র কয়জন? 5 জন। 5p5 5p5 গুণ করলাম। তোমরা ক্লিয়ার? আমাকে বলো সবাই, সবাই 100% বুঝছো? আচ্ছা ঠিক আছে, আমরা এখন আমাদের পরবর্তী টপিকে চলে যাব। এবার হচ্ছে আমরা ফার্স্টে কি দেখছিলাম বলো তো? পুনরাবৃত্তি না করে বিন্যাস, এটা দেখছিলাম না আমরা এতক্ষণ পর্যন্ত? যা পড়ে আসছি সবগুলা কি পুনরাবৃত্তি না করে বিন্যাস, তাই তো? তাই না? ধরো 5টা ভিন্ন ভিন্ন বস্তু আছে, 5টা ভিন্ন ভিন্ন বস্তু আছে, এটা থেকে আমি 3টা ঘর কতভাবে ফিল আপ করতে পারি যাতে পুনরাবৃত্তি না হয়, অর্থাৎ একটা অক্ষর আমি একবারের বেশি ব্যবহার করতে পারবো না। বুঝছো? পুনরাবৃত্তি না করে মানে কি? এই একটা অক্ষর আমি একবারের বেশি ব্যবহার করতে পারবো না, ঠিক আছে? তো আমি যদি চাই আমাদের প্রথম ঘর পূরণের উপায় কি? 5টা। তাহলে প্রথম ঘরে একজন যদি বসে যায়, আমি ওই একজনকে তো আর পুনরায় ব্যবহার করতে পারবো না। আমি কি আর পুনরায় ব্যবহার করতে পারবো? আমাকে বলো না। তাহলে দ্বিতীয় ঘর পূরণের উপায় কয়টা থাকলো? 4টা হয়ে যাবে না? ঠিক আছে, তাহলে 2টা বসায় ফেলছি, ওই 2টাকে কিন্তু রিইউজ করতে পারবে না, ঠিক আছে? তাহলে 3 নাম্বার ঘর ফিল আপের উপায় কয়টা? অলরেডি 2টা বসায় ফেলছি, তাহলে বাকি থাকে কি? 3টা। তাহলে এই 5টা ভিন্ন ভিন্ন জিনিস থেকে 3টা ঘর পুনরাবৃত্তি না করে পূরণ করা যায় এত উপায়ে, বা 5p3 উপায়। এটাই তো আমরা পড়ে আসছি এতক্ষণ ধরে। n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে, n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস হতে প্রতিবারে r সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে সাজানো ব্যবস্থা। আমরা কোনো পুনরাবৃত্তি করি নাই। এইবার আমরা পুনরাবৃত্তি করি নাই এই শর্তটা উঠায় দিব। অর্থাৎ একটা অক্ষর তুমি একবারের বেশি ব্যবহার করতে পারবে। এখানে যদি এ ব্যবহার করো, এখানেও করতে পারবা, এখানেও করতে পারবা। সেক্ষেত্রে আমাদের বিন্যাস সংখ্যার ফর্মুলা কেমন দাঁড়াবে আমরা এটা দেখব। ওকে, ঠিক আছে ভাইয়া? 5p5 হইতো না আগের 2টা? না, ফার্স্টে তুমি বিজ্ঞানের ছাত্রদেরকে বসাইছো না, বিজ্ঞানের ছাত্রদের গোল টেবিলের আশেপাশে বসাইছো। চক্রবিন্যাস না, চক্রবিন্যাসে তো একজনকে ফিক্স করা লাগবে, বসাইছো। তারপর ফাঁকা জায়গায় বাকি 5 জনকে বসাইছো, সেটা আর চক্রবিন্যাস না। একজনকে, যে কোনো একজনকে ফিক্স করে দিলেই কি ঘোরাঘুরি থেমে যাবে। আচ্ছা চলো এবার আমরা দেখব পুনরাবৃত্তিমূলক বিন্যাস। ধরো আমার কাছে 5টা ভিন্ন ভিন্ন অক্ষর আছে, ঠিক আছে? এখন এদের থেকে আমি 3 অক্ষরের শব্দ বানাবো। কি বানাবো বলো তো? 3 অক্ষরের শব্দ বানাবো, ঠিক আছে? বা এদের থেকে 3টা অক্ষর নিয়ে আমি সাজাবো, এবার শর্ত হচ্ছে সে পুনরাবৃত্তি করতে পারবে। তাহলে আমাকে বলো তো, প্রথম ঘর পূরণের উপায় কয়টা? প্রথম ঘরে ধরো এ আসলো, তাহলে প্রথম ঘর পূরণের উপায় 5টা, তাই না? এবার দ্বিতীয় ঘর পূরণের উপায়, প্রথম ঘরে এ বসছে, আমি বলছি পুনরাবৃত্তি করতে পারবো, তাহলে দ্বিতীয় ঘরেও কিন্তু আমি চাইলে এ বসাইতে পারবো। আমার কোনো বাধা নাই, আমার কোনো বাধা আছে? নাই। তাহলে দ্বিতীয় ঘর পূরণের উপায়ও কিন্তু 5টাই। ধরো আমি প্রথম 2 ঘরে এ বসাইছি, তাহলে 3 নাম্বার ঘরেও কিন্তু আমি চাইলে এ বসাইতে পারবো, বি বসাইতে পারবো, সি বসাইতে পারবো, ডি বসাইতে পারবো, ই বসাইতে পারবো, বাস্টার যে কোনো একটা বসাইতে পারবো, কারণ আমার উপর কোনো শর্ত নাই তো, আমি তো পুনরাবৃত্তি করতে পারতেছি। তাহলে এই ঘর পূরণের উপায়ও কয়টা? 5টা। তাহলে পুনরাবৃত্তি করে এই 5টা থেকে 3টা অক্ষর নিয়ে সাজানো ব্যবস্থা কি হবে আমাকে বলো তো? 5 × 5
ইন্টু 5 বা 5 কিউব। তুমি কি একমত আমার সাথে? তার মানে আমার কথাটা বুঝো, n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে, 5টা ভিন্ন ভিন্ন জিনিস থেকে তুমি r সংখ্যক জিনিস নিয়ে সাজানো ব্যবস্থা যেখানে পুনরাবৃত্তি অ্যালাউড। 5 কিউব, 5 কিউব, তাহলে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে r সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস, আর ভিন্ন ভিন্ন কথাটা থাকবে না, বুঝছো? n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস ঠিক আছে, থেকে r সংখ্যক জিনিস নিয়ে সাজানো ব্যবস্থা যেখানে পুনরাবৃত্তি অ্যালাউড, সেটা হবে n টু দি পাওয়ার r, n টু দি পাওয়ার r। তুমি কি বুঝছো? আমরা প্রচুর এক্সাম্পল করব একটু পরেই, আমরা অনেকগুলো এক্সাম্পল করব, ভয় পাওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। না বুঝলেও বুঝে যাবা, অঙ্কের ঠেলাই বুঝে যাবা, ঠিক আছে? মোটামুটি বোঝা গেছে এই কথাটা। n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে তুমি rটা নিয়ে সাজাবা। কতভাবে সাজানো যায়? রিপিট করতে পারবা, পুনরাবৃত্তি করতে পারবা, n টু দি পাওয়ার r। দেখো, তোমার বেসিক ম্যাথমেটিক্যাল কমন সেন্স কাজে লাগাবা, তাইলেই হবে। দেখো, n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে যত খুশি বার ব্যবহার করে r সংখ্যক স্থান পূরণ করা যায় n টু দি পাওয়ার r উপায়ে। তুমি কি এই কথাটা বুঝছো? n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস, হ্যাঁ, এগুলো তুমি যতবার ইচ্ছা ব্যবহার করবে, তাহলে পুনরাবৃত্তি করা যাবে। n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস যতবার খুশি ব্যবহার করে r সংখ্যক স্থান পূরণ করা যায় n টু দি পাওয়ার r উপায়। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আমাদের বেশি ক্লাস লাগবে না, আর 4টা ক্লাস। আচ্ছা, চলো 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 চলো। খুলনা শহরের ফোন নাম্বারে, খুলনা শহর, তোমরা ফোন নাম্বার দেখছো না? খুলনা শহরের ফোন নাম্বার 72, 73 বা 76 দিয়ে শুরু হয়। আচ্ছা, ফোন নাম্বারে কি ডিজিটের রিপিটেশন থাকতে পারে? ডেফিনেটলি থাকতে পারে, তাই না? এটা একটা ফোন নাম্বার হতে পারে না 017766246, কয়টা হলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11, হইতেই পারে। তাহলে ফোন নাম্বারের রিপিটেশন হইতে পারে। আচ্ছা, খুলনা শহরের ফোনগুলা হচ্ছে 6 অঙ্কের ফোন নাম্বারগুলা, ল্যান্ড ফোন। এখন তো মোবাইল ফোন, আগে কিন্তু টেলিফোন লাইন ইউজ করতো। তাহলে 6 অঙ্ক বিশিষ্ট, ঠিক আছে? 6 অঙ্ক বিশিষ্ট, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। হ্যাঁ, এখন প্রথম 2টা ডিজিট হচ্ছে 72, 73 বা 76। 72, 73 বা 76। তার মানে প্রথম 2টা ঘর কতভাবে পূরণ করতে পারো? আমাকে বলো। প্রথম 2টা ঘর পূরণ করা যায় 3 উপায়ে। প্রথম 2টা ঘর পূরণ করা যায় 3 উপায়ে। প্রথম 2টা ঘর পূরণ করা যায় কয় উপায়ে? 3 উপায়ে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাকে বলো তো, এই ঘরটা কতভাবে পূরণ করা যাবে? তোমার হাতে অপশন আছে 9টা অঙ্ক, তাই না? 0 9টা অঙ্ক না 10টা অঙ্ক? 10টা অঙ্ক। তাহলে এই 10টা অঙ্কের যে কোনো একটা এখানে বসতে পারে না? আমাকে বলো, এই 10টা অঙ্কের যে কোনো একটা তো এখানে বসতে পারে। তাহলে এই ঘর পূরণ করা যায় কত উপায়? এই ঘর পূরণ করা যায় 10 উপায়। তারপর এই ঘর পূরণ করা যায় কত উপায়? 10 উপায়। তখন রিপিট করতে পারবে তো। ধরো এখানে 1 বসছে, তাহলে এই ঘরে তুমি 0 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা সংখ্যা বসাইতে পারবা। তাহলে এই ঘর পূরণ করা যায় 10 উপায়। এই ঘর পূরণ করা যায় কয় উপায়ে? 10 উপায়। এই ঘর পূরণ করা যায় কত উপায়? 10 উপায়, ঠিক আছে? তাহলে মোট সংযোগ সংখ্যা চাইছে। কি চাইছে? মোট সংযোগ সংখ্যা, বা মোট কত উপায়ে এই ঘরগুলা ফিল আপ করা যায়, ফোন নাম্বার সংখ্যা। তাহলে কি করবা আমাকে বলো তো? এই কয়টা গুণ করে দিলেই হয় না? কারণ সবগুলো অসম্পূর্ণ কাজ। তাহলে মোট সংযোগ সংখ্যা, সেটা কি হবে? 3 ইন্টু 1 2 3 4 10 টু দি পাওয়ার 4, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 4 এত টি। তোমরা কি আমার সাথে একমত? সহজ, কিন্তু খুবই মজার এবং সহজ। তো তোমাদের যে ফোন নাম্বারটা, এয়ারটেল, গ্রামীণ ফোন, টেলিটক, ওইটা দিয়ে কতগুলা ফোন নাম্বারের কানেকশন দেওয়া যায় তুমি কি জানো? 10 কেন? আই হাই, অঙ্ক ডিজিট কয়টা?
0 থেকে 9 পর্যন্ত ফোন নাম্বারে কি থাকে, ডিজিটই তো থাকে। তাহলে এই ঘরে কে কে বসতে পারে আমাকে বলো তো? হয় 0 বসবে, নাহলে 1 বসবে, নাহলে 2 বসবে। এরকম করে কি 9টা অঙ্কের 10টা অঙ্কের যে কোনো একটা বসতে পারে। তাহলে এই ঘর পূরণের উপায় 10টা। বুঝছো? যেহেতু রিপিট, পুনরাবৃত্তি করতে পারবা। ধরো এখানে বসাইছো 1, তাহলে এখানেও কিন্তু 0 থেকে 9 পর্যন্ত যে কোনো বসাইতে পারবা, 1ও কিন্তু বসাইতে পারবা। তাহলে এই ঘর পূরণ করা যায় 10 উপায়। তোমার বুঝছো? একটু ঠান্ডা মাথায় চিন্তা করো তো, একটু ঠান্ডা মাথায়। আরো এক্সাম্পল দেবো আমরা। দেখো, মনোযোগ, হ্যাঁ, মনোযোগ। টেলিফোনের ডায়ালে 0 থেকে 9 পর্যন্ত লেখা থাকে। তোমার টেলিফোনের ডায়ালে লিখছো না? যদি ঢাকা শহরের টেলিফোনগুলা 7 অঙ্ক বিশিষ্ট হয়, যদি ঢাকা শহরের টেলিফোনগুলা 7 অঙ্ক বিশিষ্ট হয়, তবে ঢাকায় কতগুলা টেলিফোন সংযোগ দেওয়া সম্ভব? আচ্ছা, একটু চিন্তা করো, হ্যাঁ। তো ঢাকা শহরের টেলিফোনগুলা 7 অঙ্ক বিশিষ্ট, ঠিক আছে? তাহলে 1টা, 2টা, 3টা, 4টা, একটু মনোযোগ। ঢাকা শহরের টেলিফোনগুলা কয় অঙ্ক বিশিষ্ট? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 7 অঙ্ক বিশিষ্ট। ঢাকা শহরের টেলিফোনগুলো কয় অঙ্ক বিশিষ্ট? 7 অঙ্ক বিশিষ্ট, ঠিক আছে? তাহলে টেলিফোন নাম্বার তৈরি করার জন্য তোমার কি 0 থেকে 9 পর্যন্ত ডিজিটগুলো তুমি ইউজ করতে পারবা। তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে এখানে কয়টা অঙ্ক আছে? এই 10টা অঙ্ক থেকে 7 অঙ্ক বিশিষ্ট তুমি যতগুলা বিন্যাস করতে পারবা, ততগুলা টেলিফোন সংযোগ দিতে পারবে না, তাই তো? তাহলে 10টা থেকে 7টা, আমাদের উত্তর কি 10p7। হয়তো যদি তুমি পুনরাবৃত্তি না করতে পারতো, ধরো এখানে তুমি ব্যবহার করে ফেলছো 1, হ্যাঁ, তুমি আর 1 ব্যবহার করতে পারবে না, কিন্তু টেলিফোন নাম্বারে কিন্তু পুনরাবৃত্তি করা যায়। তাহলে এটা হবে না। এটা পুনরাবৃত্তিমূলক বিন্যাস, ঠিক আছে? বুঝিও, একটু মনোযোগ। তাহলে এই যে 10টা অঙ্ক, এই 10টা অঙ্ক দিয়ে 10টা অঙ্ক তুমি যতবার ইচ্ছা ব্যবহার করবা, দিয়ে এই 7টা ঘর কতভাবে পূরণ করতে পারো, এটাই চাইছে। বুঝছো? পুরোপুরি ক্লিয়ার হবে। দেখো, মনোযোগ, কি চাইছে? এই 10টা অঙ্ক দিয়ে 7 অঙ্ক বিশিষ্ট 7 ডিজিটের কতগুলা ফোন নাম্বার তুমি বানাইতে পারো, টেলিফোন নাম্বার বানাইতে পারো, ততগুলা টেলিফোন সংযোগিত দিতে পারবা, তাই না? তাই তো? আচ্ছা, এখন একটু খেয়াল করো, টেলিফোন নাম্বারের ক্ষেত্রে এই অঙ্কগুলা কিন্তু রিপিট করতে পারে। কি করতে পারে? রিপিট করতে পারে, তাই না? তার মানে এক অঙ্ক তুমি বারবার ব্যবহার করতে পারবে। তাহলে এই যে 10টা অঙ্ক, এই 10টা অঙ্ক যত খুশি ততবার ব্যবহার করে 7 অঙ্ক বিশিষ্ট কয়টা নাম্বার তুমি ব্যবহার করতে পারবে? তাহলে আমাকে বলো তো, এই যে প্রথম ঘরটা পূরণের উপায় কয়টা? 10টা। তাহলে এখানে এই 10টা ডিজিটের যে কোনো একজন বসবে, তাই না? 10টা ডিজিটের যে কোনো একজন বসতে পারে। দ্বিতীয় ঘর পূরণের উপায় কয়টা আমাকে বলো তো? এটাও 10টা হবে, কারণ পুনরাবৃত্তি করতে পারবা, যত ইচ্ছা ব্যবহার করতে পারবা। তাহলে এই ঘর পূরণের উপায়ও 10টা, এই ঘর পূরণের উপায়ও 10টা, এই ঘর পূরণের উপায়ও 10টা, এই ঘর পূরণের উপায়ও 10টা। তাহলে আমার মোট উপায় সংখ্যা কি হবে? এই সবগুলা কিন্তু অসম্পূর্ণ কাজ, গুণ করে দিবা। তাহলে টেলিফোন নাম্বারের সংখ্যা হবে 10⁻7। তোমরা কি ক্লিয়ার? কেন 10⁻7 হয়েছে আমাকে সবাই বলো। তোমরা কি পুরাপুরি বুঝছো? বলো তো। বুঝছো তো? সিমিলার একটা এক্সাম্পলে যাই। তোমাদের কাদের বাংলা লিঙ্ক আছে? বাংলা লিঙ্কের নাম্বারগুলো হচ্ছে 11 ডিজিটের। কয় ডিজিটের আমাকে বলো? 11 ডিজিটের, তাই তো? কয় ডিজিটের? 11 ডিজিটের। প্রথম 3 ডিজিট কি ফিক্সড না? বাংলা লিঙ্কের নাম্বারের প্রথম 3 ডিজিট কি ফিক্সড? 4, 5, 6,
7 8 9 10 11 হইলো 11টা দেখি তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 আচ্ছা বাংলালিংকের মোবাইল নাম্বারগুলো 11 অঙ্কের যাদের মধ্যে প্রথম তিনটা ফিক্সড 019 তাহলে প্রথম তিন ঘর পূরণের উপায় কয়টা আমাকে বলো তো প্রথম তিন ঘর কিন্তু ফিক্সড তাহলে প্রথম তিন ঘর পূরণের উপায় একটাই এখানে তো কোনো চেঞ্জেস হবে না এবার এই ঘরটা এখানে তুমি কি 0 থেকে 9 পর্যন্ত যে কোনো ডিজিট বসাইতে পারবে না 0 থেকে 9 পর্যন্ত ডিজিট কয়টা 10টা তাহলে এই ঘরটা পূরণের উপায় সংখ্যা কত 10 পুনরাবৃত্তি করা যাবে তাহলে এখানে ধরো 2 বসাইছো তুমি চাইলে 2 পরবর্তীতে ব্যবহার করতে পারবা তাহলে পরবর্তী ঘর পূরণের উপায়ও কিন্তু 10টাই থাকবে কমবে না পুনরাবৃত্তি না করতে দিলে কিন্তু এখানে যদি 2 বসাইতা 2 আর বসাইতে পারতা না বুঝছো ঠিক ক্লিয়ার এরপর এই ঘর পূরণের উপায় 10টা এভাবে করে প্রত্যেকটা 10টা তাহলে ঘর আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তাহলে প্রথম 3 ঘর পূরণের উপায় 1 পরের 8টা ঘর পূরণের উপায় 8টা 10 গুণ দিতে হবে 10 টু দি পাওয়ার 8 ঠিক আছে তাহলে এতগুলা ফোন নাম্বার হওয়া সম্ভব তার মানে এতগুলা সংযোগ দেওয়া সম্ভব আমি কি ক্লিয়ার একটু আমরা কিন্তু বেশি কিছু পড়ি নেই জাস্ট 3টা জিনিস পড়ছি চক্রবিন্যাস জড় বস্তুর চক্রবিন্যাস পুনরাবৃত্তিমূলক বিন্যাস ইজি পিজি তাই না বলো এই তোমাদের কি প্যারা লাগতেছে চক্রবিন্যাস n-1 ফ্যাক্টোরিয়াল জড় বস্তুর চক্রবিন্যাস n-1 ফ্যাক্টোরিয়াল বাই 2 পুনরাবৃত্তিমূলক বিন্যাস n টু দি পাওয়ার r এর থেকে সহজ জিনিস হয় বলো প্রথম দেখে একটু আওলাবে হ্যাঁ প্রথম দেখে একটু আওলাবে তুমি ক্লাসটা শেষে 10 মিনিট একটু মনোযোগ দিয়ে যা পড়াইছি ওটা একটু নিজে চিন্তা করবা তাইলেই হয়ে যাবে বুঝছো ঠিক আছে 3 কেন এই 3টা ঘর তো ফিক্সড এটা চেঞ্জ করার কোনো উপায় নাই বলে দিছে এই প্রথম 3 ঘরে 0 1 9 এই 3টাই থাকবে তাহলে প্রথম 3 ঘর পূরণের উপায় তো একটাই এর বাইরে তো কোনো অপশন নাই আচ্ছা ঠিক আছে এবার তোমাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখো কেউ যদি হ্যাক করার ট্রাই করে ওর কিন্তু খবর আছে একটা ফেসবুক আইডির 6 অঙ্কের বা বর্ণের পাসওয়ার্ড দেওয়ার জন্য পুনরাবৃত্তি সহকারে তুমি যদি ইংরেজি বর্ণমালা ব্যবহার করো শুধু ইংরেজি বর্ণমালা ব্যবহার করো ঠিক আছে তাহলে কতভাবে পাসওয়ার্ড দেওয়া যায় একটু খেয়াল করো তুমি 6 অঙ্কের ফেসবুক পাসওয়ার্ড দিবা কয় অঙ্কের আমাকে বলো তো 6 অঙ্কের ফেসবুক পাসওয়ার্ড দিবা ঠিক আছে দেখো মনোযোগ 2 মানে 6 বর্ণের দিবা একটু মনোযোগ আচ্ছা এখন তুমি পাসওয়ার্ড দিতে শুধু যদি ইংরেজি বর্ণমালা ব্যবহার করো শুধু যদি ইংরেজি বর্ণমালা ব্যবহার করো ইংরেজি বর্ণমালা কয়টা আমাকে বলো তো ইংরেজি বর্ণমালা কয়টা ছোট হাতের কয়টা 26টা না ইংরেজি বর্ণমালা কয়টা এ থেকে জেড পর্যন্ত স্মল এ থেকে স্মল জেড পর্যন্ত কয়টা 26টা তো আমি ভুলে গেছি 26টা আবার ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড পর্যন্ত কয়টা 26টা তাহলে মোট ইংরেজি বর্ণমালা কয়টা 52টা না মোট ইংরেজি বর্ণমালা কয়টা 52টা মোট ইংরেজি বর্ণমালা কয়টা 52টা এখন তুমি যদি শুধুমাত্র ইংরেজি বর্ণমালা ব্যবহার করো তোমার পাসওয়ার্ড তৈরিতে শুধুমাত্র ইংরেজি বর্ণমালা ব্যবহার করো তাহলে খেয়াল করো তো প্রথম ঘরের জন্য এই ঘরে কয়টা অপশন থাকবে তুমি 52টার মধ্যে যে কোনো একটা বসাইতে পারবা তাই তো তাহলে প্রথম ঘরের জন্য অপশন হচ্ছে 52টা দ্বিতীয় ঘরের জন্য অপশন কয়টা সেম 52টা কারণ তুমি রিপিট করতে পারো ধরো কেউ পাসওয়ার্ড দিছে এরকম হইতে তো পারে তাই না 52টা তাহলে
কেউ যদি শুধুমাত্র ইংরেজি বর্ণমালা ব্যবহার করে তাহলে সে কতগুলা পাসওয়ার্ড দিতে পারবে? 52⁶ এতগুলা। কতগুলা আমাকে বলো? 52⁶। এটা কিন্তু বিশাল বড় একটা সংখ্যা, ঠিক আছে? তো কেউ যদি ট্রাই করে করে চেক করে, কেউ ধরো জাইনা ফেললো তোমার পাসওয়ার্ড 6 অঙ্কের, তো ও যদি চেক করে করে বারবার পাসওয়ার্ড হ্যাক করতে চায়, ওর কিন্তু খবর হয়ে যাবে, কারণ এতগুলা পাসওয়ার্ড বানানো যায়, এতগুলা পাসওয়ার্ড বানানো যায়, বুঝছো? আচ্ছা, এবার চিন্তা করো কেউ যদি শুধুমাত্র গাণিতিক অঙ্কগুলা ব্যবহার করে, তাহলে ওর হাতে অপশন হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত মাত্র 10টা। কেউ যদি কি ব্যবহার করে আমাকে বলো? শুধু গাণিতিক অঙ্ক ব্যবহার করে পাসওয়ার্ড দিচ্ছে। তোমাদের মধ্যে কিছু বোকা শোকা আছে না, ওরা কি করে? খালি গাণিতিক অঙ্ক দিয়ে পাসওয়ার্ড দিয়ে দেয়। তাহলে প্রথম ঘরের জন্য অপশন কয়টা? 10টা। পরের ঘরেও 10টা, পরের ঘরেও 10টা, 10টা 10টা 10টা। তাহলে ও কতগুলা পাসওয়ার্ড বানাইতে পারবে? 10⁶। ঠিক আছে? তো কেউ যদি ওর পাসওয়ার্ড হ্যাক করার ট্রাই করে, সেটা কিন্তু সহজ, এটার থেকে সহজ। ও যদি 52⁶ এতগুলা পাসওয়ার্ড ট্রাই করে, একটার সাথে মিললেই তো হয়ে গেল, ওর খবর হয়ে যাবে। কিন্তু এর থেকে কিন্তু এটা সহজ। 10⁶, 10⁶ কিন্তু খুব বেশি না ভাইয়া। হাতে হাতে করবে, চেক করবে না, এটা কম্পিউটার কিছু সফটওয়্যার আছে, এটাকে বলে ব্রুট ফোর্স অ্যাটাক। ব্রুট ফোর্স দিয়ে বিভিন্ন কম্বিনেশন ট্রাই করা হয়, বিভিন্ন পাসওয়ার্ডের কম্বিনেশন। তো 10⁶টা কম্বিনেশন ট্রাই করলেই কি তোমার আইডির পাসওয়ার্ড সে কিন্তু খুলে যাবে। কারণ তোমার পাসওয়ার্ড যদি 6 অঙ্ক বিশিষ্ট হয়, সেখানে 0 থেকে 9 পর্যন্ত থাকে, 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক দিয়ে 6 অঙ্ক বিশিষ্ট মোট পাসওয়ার্ডই হইতে পারে 10⁶টা। তো সে অল পসিবল কম্বিনেশন যদি ট্রাই করে, তাহলে তো হয় না? যে তোমাদের অনেকের বাবার সুটকেসে দেখবা লকার থাকে, ওই যে নাম্বার লক, 4 অঙ্কের পিন থাকে বা 3 অঙ্কের পিন থাকে, ঠিক আছে? তো পিনটা যদি ভুলা যায়, তাহলে কি অল পসিবল কম্বিনেশন ট্রাই করে দেখো না যে কোনটার জন্য খুলতে পারে, ওরকম কাহিনী। আচ্ছা, আর কেউ যদি উভয়টা ব্যবহার করে, এই যে 3 নাম্বার হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান, সে কি করছে? সে ওর পাসওয়ার্ডের মধ্যে ইংরেজি বর্ণমালা ইউজ করছে, অক্ষর ইউজ করছে। তাইলে ওর পাসওয়ার্ডে কি কি আছে? ইংরেজি বর্ণমালা আছে কয়টা? 52টা। আর অঙ্ক আছে কয়টা? 10টা। তাহলে 62টা। তাহলে তার ক্ষেত্রে প্রতি ঘরে দেখো, প্রথম ঘরে অপশন কয়টা? 62টা। এটাও 62টা, এটাও 62টা, তাই তো? তাহলে এগুলা দিয়ে 6 অঙ্কের পাসওয়ার্ড বানানো যাবে 62⁶। এতগুলা 62⁶, বুঝছো? তাহলে ও যে পাসওয়ার্ড দিছে ওটা বেশি স্ট্রং না? কারণ কি এটা চাইলেও কেউ ওই যে ব্রুট ফোর্স দিয়ে সলভ করতে পারবে না। আমি কি বুঝাইতে পারলাম? এই জন্যই দেখবা বিভিন্ন ওয়েবসাইটে তোমাদের পাসওয়ার্ড দেওয়ার সময় বলে যে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, নাম্বার, তারপর বিভিন্ন চিহ্ন, ডলার চিহ্ন, অ্যাম্পারসেন্ট চিহ্ন, এগুলা ব্যবহার করে পাসওয়ার্ড দিতে বলে। তো এখন থেকে মনে রাখবা, তোমার যে অ্যাকাউন্টগুলো আছে যেগুলা গুরুত্বপূর্ণ, ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে তো ঝামেলা। পাসওয়ার্ডগুলা কি করবা? পাসওয়ার্ডগুলায় বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, ডিজিট, তারপর বিভিন্ন সংকেত, হ্যাঁ, এগুলো দিয়ে করবা। আর মিনিমাম 8 অঙ্কের করবা পাসওয়ার্ডটা, মিনিমাম 8 ডিজিটের করবা, ওকে? আর 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বলে একটা জিনিস আছে, সেটা অন করে রাখবা। তোমরা কি বুঝছো? আমাকে সবাই বলো। তুমি যদি শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে রাখো, কেউ চাইলেও কি তোমার ফেসবুক হ্যাক করতে পারবে না। আর 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বলে একটা ব্যাপার আছে, সেটাও অন করে রাখবা। এবার খেয়াল করো, এবার হচ্ছে তোমার বাবার সুটকেস, হ্যাঁ, এরকম একটা সুটকেস আমারও আছে, দেখাবো কিনা? একটা তালার রিংয়ে 4টা রিং, বুঝছো? একটা তালার 4টা রিং, তার মানে 4টা ঘর, ঠিক আছে? তোমরা এরকম সুটকেস দেখছো না? এই যে এখানে রিং থাকে, 0 থেকে 9 পর্যন্ত ডিজিট থাকে, তারপর ঘুরায় ঘুরায় একটা স্পেসিফিক ইয়ের মধ্যে আসলে খুলে যায়, এই তালাটা খুলে যায়। আচ্ছা, একটা তালার 4টা রিংয়ে প্রত্যেকটিতে 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক মুদ্রিত আছে। তাহলে এখানে হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। তুমি ঘুরায় ঘুরায় কি
এখানে যে কোনো একটা কিছু আনবা, এখানে যে কোনো কিছু একটা, হ্যাঁ। 4 অঙ্কের একটা মাত্র সংখ্যা দ্বারা তালাটা খুলে যায়। কতগুলো বিন্যাসের জন্য তালাটা খুলবে না? 4 অঙ্কের একটা মাত্র বিন্যাসের জন্য তালাটা খুলে যায়। তাহলে বলছে কতগুলা বিন্যাসের জন্য তালাটা খোলা যাবে না? তালাটা খোলা যাবে না। আচ্ছা আমরা চিন্তা করি, আগে দেখি মোট কতগুলা বিন্যাস বানানো যায়। মোট কতগুলা বিন্যাস বানানো যায় 0 থেকে 9 পর্যন্ত। তাহলে এই ঘরের জন্য 10টা অপশন আছে, এই ঘরের জন্য 10টা, এই ঘরের জন্য 10টা, এই ঘরের জন্য 10টা, ঠিক আছে। তাহলে এই যে তালার 4টা রিংয়ে মোট বিন্যাস সংখ্যা হতে পারে 10 টু দি পাওয়ার 4, 10 টু দি পাওয়ার 4। এখন এর মধ্যে একটা মাত্র পিন দিয়ে সে খুলবে, ঠিক আছে। ধরো 1 2 2 5 এই পিনটা দিয়ে আমাদের তালাটা খুলবে। তাহলে খুলবে না কয়টায়? মোট বিন্যাস থেকে একটা বাদ দিলেই কি এতগুলা বিন্যাসের জন্য খুলবে না, ঠিক আছে। তোমরা বুঝছো? মজা না? মজা না? মজা না সবাই? এরপরের থেকে আরেকটু কঠিন হওয়া শুরু, এরপরের থেকে আরেকটু কঠিন হওয়া শুরু। দেখো একটা পদের জন্য 3 জন প্রার্থী, ঠিক আছে। 3 জন প্রার্থী, 5 জন লোকের ভোটে একজন নির্বাচিত হবে। কত প্রকারে ভোট দেওয়া যেতে পারে? কত প্রকারে ভোট দেওয়া যেতে পারে? আচ্ছা ভোট কে দিবে? ওই লোকটা দিবে, এই 5 জন লোক দিবে। আচ্ছা একটু মনোযোগ, একটু মনোযোগ, সবাই 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 একটু মনোযোগ দিবা। n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে r সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস তুমি একবার মাত্র নিবা, সেক্ষেত্রে সাজানো ব্যবস্থা হয় npr। এখানে n কোনটা r কোনটা খুব ইজিলি আমরা বের করতে পারি না, যেটা বড় সেটা n, তাই না? আমাকে বলো, একটু মনোযোগ। n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে r সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস একবার মাত্র নিয়ে তুমি সাজাবা, যেটা বড় সেটা n। n কে বড় হইতেই হবে, কারণ তুমি 10টা থেকে ধরো 3টা ঘর ফিল আপ করবা, এটা পসিবল। তুমি নিশ্চয়ই 10টা জিনিস দিয়ে 12টা ঘর ফিল আপ করতে পারবে না যদি পুনরাবৃত্তি না করো। আমার কথাটা বুঝো, পুনরাবৃত্তি না করে 10টা থেকে তুমি নিশ্চয়ই তার থেকে বড় সংখ্যক ঘর পূরণ করতে পারবে না, বুঝছো? কিন্তু তুমি যদি পুনরাবৃত্তি করো তাহলে 2টা সংখ্যা দিয়েও তুমি 10টা ঘর ফিল আপ করতে পারবা। ধরো 1 আর 2 দিয়ে তুমি যদি পুনরাবৃত্তি করো 10টা ঘর ফিল আপ করে ফেলতে পারবে না। আমাকে বলো, কথাটা বুঝছো? যদি পুনরাবৃত্তি করো তাহলে n আর r কোনটা বড় কোনটা ছোট সেটা কিন্তু ফিক্সড না। npr এর ক্ষেত্রে পুনরাবৃত্তি না করার ক্ষেত্রে n বড়, কিন্তু যখন n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে তুমি পুনরাবৃত্তি করে r সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস, r সংখ্যক জিনিস না ভিন্ন ভিন্ন না, তখন আমাদের উপায় সংখ্যা হবে n টু দি পাওয়ার r। তো n কোনটা আর r কোনটা অত সহজে বাইর করা যায় না, একটু মাথা খাটাই করতে হয়, একটু মাথা খাটাই করতে হয়। বড়টা n তুমি বলতে পারো না, তুমি বলতে পারো না। আমার কথা বুঝছো? এটা একটা শর্টকাট আছে, এটা একটা শর্টকাট আছে, আমি শিখাবো। আচ্ছা তাহলে এটার অ্যান্সার কি হবে? হয় 3 টু দি পাওয়ার 5 হবে, না হলে 5 টু দি পাওয়ার 3 হবে। কোনটা? জুবাইল লেখছে 3 টু দি পাওয়ার 5, আরএফএন 3 টু দি পাওয়ার 5, রক্তিম লেখছে 5 টু দি পাওয়ার 3। কোনটা হবে? আচ্ছা একটু সাবধান, আমরা ফার্স্ট একটু নর্মাল ওয়েতে করি। একটা পদের জন্য 3 জন প্রার্থী 5 জন লোকের ভোটে নির্বাচিত হবে। কত প্রকারে ভোট দেওয়া যাবে? ভোট কে দিতে পারে আমাকে বলো তো? লোক না, আমাকে বলো ভোট কে দিতে পারে? লোক। তাহলে লোক কয়জন? 5 জন লোক। খেয়াল করো 5 জন লোক। কয়জন লোক? 5 জন লোক, ঠিক আছে। 2 3 এই 5টা লোক, ঠিক আছে। যদু মধু কদু, ঠিক আছে। তাহলে আবুল বাবুল কাবুল ডাবুল ইবুল, 5 জন লোক। কত প্রকারে ভোট দেওয়া যেতে পারে? দেখো তো আবুলের হাতে অপশন কয়টা? সে 3টা প্রার্থীর যে কোনো একজনকে দিবে, 3টা প্রার্থীর যে কোনো একজনকে দিবে। তাহলে আবুল ভোট দিতে পারে কত উপায়ে? 3 উপায়ে। এবার বাবুলও তো ওই 3 জনের যে কোনো একজনকে দিবে, তাই না? তাহলে বাবুল ভোট দিতে পারে 3 উপায়ে, কাবুলও ভোট দিতে পারে 3 উপায়ে, ডাবুলও ভোট দিতে পারে 3 উপায়ে, ইবুলও ভোট দিতে পারে 3 উপায়ে। তাহলে তারা 5 জন একসাথে কতভাবে ভোট দিতে পারে? সবগুলা গুণ 3 টু দি পাওয়ার 5।
এত উপায়। ভাইয়া প্যাচ লাগতেছে, কোনটা এন হবে কোনটা আর হবে। আপনি আপনি তো শুরুতেই লিখে ফেলছেন না এবিসি, আমি কি এখানে প্রার্থী যারা ওদেরকে দিতাম? আপনি আগে করছেন, এই জন্য আপনি আগে কি এখানে ভোটারদের লিখে ফেলছেন। আমি কেমনে বুঝবো যে ভোটারদের আমি বক্সে বসাবো, তাই না? এই তো, আচ্ছা ঠিক আছে, বলতেছি আরেকটা অঙ্ক করি তারপর, খেয়াল করো তিনটি পুরস্কার, হ্যাঁ তিনটি পুরস্কার, একটা হচ্ছে সদাচার, আরেকটা হচ্ছে ক্রীড়ার জন্য, আরেকটা হচ্ছে সাধারণ উন্নতির জন্য 10 জন বালকের মধ্যে কতভাবে বিতরণ করা যেতে পারে? তিনটা পুরস্কার কয়টা? তিনটা। ঠিক আছে, আমাকে বলো পুরস্কার কয়টা? তিনটা। এই তিনটা পুরস্কার 10 জন বালকের মধ্যে কতভাবে বিতরণ করা যেতে পারে? তিনটা পুরস্কার 10 জন বালকের মাঝে কতভাবে বিতরণ করা যেতে পারে? এটার অ্যান্সার কি 3 টু দি পাওয়ার 10 নাকি 10 টু দি পাওয়ার 3? দুইটার একটা তো হবেই। কোনটা হবে আমাকে বলো। আচ্ছা, পুরস্কারটা রিসিভ করবে কে? বালক না? টেন টু দি পাওয়ার 3 না, এই যে শাহরিয়ার লেখছে 3 টু দি পাওয়ার 10, সৌমিত্র লেখছে 10 টু দি পাওয়ার 3। বল অ্যান্সার কি হবে? আচ্ছা চিন্তা করো, প্রথম পুরস্কার এটা কে পেতে পারে আমাকে বলো তো? 10 জনের যে কোনো একজন, তাই তো? তিনটা পুরস্কার, তিনটা ট্রফি, হ্যাঁ এই ধরো একটা ট্রফি, এই ধরো আরেকটা ট্রফি, এই ধরো আরেকটা ট্রফি, ঠিক আছে? আচ্ছা, প্রথম পুরস্কার 10 জনের যে কোনো একজনই তো পাবে, তাই না? তাই তো? তাহলে প্রথম পুরস্কার বিতরণের উপায় কি? অপশন কয়টা? 10টা, ঠিক আছে? দ্বিতীয় পুরস্কার বিতরণের উপায় কি? দ্বিতীয় পুরস্কার ওই 10 জনের যে কোনো একজন পাবে, কারণ রিপিট হইতে পারে না। এরকম তো হইতেই পারে যে আমি 2টা পুরস্কার পাইছি বা আমি 3টাই পুরস্কার পাই গেছি, তো রিপিট হইতে পারে না। তো প্রথম পুরস্কার যদি 10 জন পেতে পারে, দ্বিতীয়টাও কি 10 জনই পেতে পারবে, তৃতীয়টাও কি 10 জনই। তাহলে এই তিনটা পুরস্কার বিতরণের উপায় হচ্ছে 10 কিউব। এই 10টা পুরস্কার বিতরণের উপায় হচ্ছে 10 কিউব। তোমরা বুঝছো? 10 ইন্টু 9 ইন্টু 8 না। যে এই পুরস্কার পাইছে ও এটা পাইতে পারে না? তোমাদের স্কুলে এরকম কলেজে অলরাউন্ডার আছে না? পড়াশোনায়ও ভালো, খেলাধুলায়ও ভালো, বক্তৃতায়ও ভালো, সব কিছুর মধ্যে ভালো আছে না? ভাইয়া আপনি আবারও চিটিং করলেন। আপনি এই যে পুরস্কারগুলো আগে আঁকায় ফেললেন, এরপর বললেন যে এই পুরস্কার কেন আমি এখানে বালকগুলা দিলাম, 10 জন বালক, ওটা কেন করলেন না? আচ্ছা, কোনটা এন হবে আর কোনটা আর হবে সেটা বোঝার একটা উপায় আছে। সেটা বোঝার উপায় হচ্ছে খেয়াল করো, একটু মনোযোগ। যে একই সময়ে একাধিক জিনিস গ্রহণ করতে পারে সেটাই হবে এন। যে একই সময়ে একাধিক জিনিসকে গ্রহণ করতে পারে সেটাই হবে এন, ঠিক আছে? আমি কি বুঝাইতে পারলাম? যে একই সময়ে একাধিক জিনিসকে গ্রহণ করতে পারে সেটাই হবে এন, আর অন্যটা হবে আর, অন্যটা হবে আর। হ্যাঁ, একটু চিন্তা করো, আমি তোমাকে বুঝাচ্ছি, এটা মনে রাখার জন্য আর কি, মনে রাখার টেকনিক। 10 জন প্রার্থী, 400 জন ভোটার, কতভাবে ভোট দেওয়া যেতে পারে? দেখো তো, একজন প্রার্থী সে কি একাধিক মানুষের ভোট পেতে পারে? একজন ভোটার সে কি একাধিক প্রার্থীকে ভোট দিতে পারে? না। একই সময়ে একাধিক প্রার্থীকে কিন্তু ভোট দিতে পারে না। তাহলে একই সময়ে একাধিক জিনিস কে নিতে পারে বলো তো? প্রার্থী না? একজন প্রার্থী একই সময়ে একাধিক ভোটারের ভোট নিতে পারে। তাহলে এনটা কি হবে বলো তো? এন হবে প্রার্থীর সংখ্যা 10,
আর অন্যটা হবে আর, অন্যটা হবে আর, অন্যটা হবে আর। ঠিক আছে, এবার 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 3টা পুরস্কার 10 জন বালক। দেখো তো, একটা পুরস্কার কি একই সাথে 2 জন নিতে পারে? তো সদাচারের পুরস্কার আমরা ধরে নিচ্ছি যে একটা পুরস্কার আসলে 2 জন নিতে, যুগ্মভাবে নিতে পারবেন। একটা পুরস্কার একজনই পাবে। তাহলে একটা পুরস্কার কিন্তু একই সাথে একাধিক বালক পাইতে পারে না। কিন্তু একজন বালক সে কিন্তু চাইলে একই সাথে সবগুলা পুরস্কার নিয়ে নিতে পারে। তাহলে n কি হবে? 10। ঠিক আছে, n কি হবে? 10। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, 4টা চিঠি 5টা পোস্ট বাক্সে। তোমার কাছে 4টা চিঠি আছে আর 5টা পোস্ট বাক্স। হ্যাঁ, 5টা পোস্ট বাক্স আছে। ঠিক আছে, এই পোস্ট বাক্সে তুমি 4টা চিঠি কতভাবে পোস্ট করতে পারো? আচ্ছা, একটা চিঠি তুমি কি একই সময়ে একাধিক পোস্ট বক্সে পোস্ট করতে পারবা? বলো। মানে তোমার হাতে 4টা চিঠি আছে, তুমি এই বক্সের মধ্যে ফালাবা। বক্স আছে 5টা, তুমি একটা চিঠি কি একই সময়ে একাধিক বক্সে ফালাইতে পারবা? এটাতেও ফালাইলে এটাতেও ফালাইতে না। কিন্তু একটা বক্স ও কিন্তু একই সাথে একাধিক চিঠি নিতে পারবে। তাহলে এনটা কি হবে? বক্সের সংখ্যা। এনটা কি হবে? বক্সের সংখ্যা। বক্সের সংখ্যা কয়টা? 5টা। 5 ইনটু দি পাওয়ার r। কনফিউশন দূর হইছে? আমাকে বলো, কনফিউশন দূর হইছে? আচ্ছা, এবার চিন্তা করো 0 থেকে 9 পর্যন্ত ডিজিটগুলা। ঠিক আছে, 0 থেকে 9 পর্যন্ত ডিজিটগুলা, এগুলা পুনরাবৃত্তি করে 4 অঙ্কের কতগুলা পাসওয়ার্ড বানানো যায়? হ্যাঁ, 4 অঙ্কের কতগুলা পাসওয়ার্ড বানানো যায় এটা আমরা দেখছি, তাই না? 4 অঙ্কের কয়টা পাসওয়ার্ড পুনরাবৃত্তি করে? 10 টু দি পাওয়ার 4, 10 টু দি পাওয়ার 4, 10 টু দি পাওয়ার 4। তাহলে এখানে এনটা কি? এই অঙ্কের সংখ্যা। দেখি তো, অঙ্ক কিন্তু একই সাথে একাধিক ঘরে গিয়ে বসতে পারে, তাই না? আমাকে বলো, অঙ্ক অঙ্ক সরি আমি 10 দিয়ে দিচ্ছি, সর্বনাশ, 10 না। অঙ্ক কিন্তু একই সাথে একাধিক ঘরে গিয়ে বসতে পারে না। তাহলে এন কি হবে? এই অঙ্কের সংখ্যা। এন কি হবে? অঙ্কের সংখ্যা। অন্যদিকে খেয়াল করো, একটা ঘর সে কি একই সাথে একাধিক অঙ্ক নিতে পারে? সে 9ও নিছে, 2ও নিছে, সম্ভব না। এই জন্য এন এর ভ্যালু কি? এটা ক্লিয়ার? তোমরা বুঝছো? ক্রিস্টাল ক্লিয়ার? তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই জিনিসটা কি মাথায় রাখতে হবে? এই জিনিসটা মাথায় রাখতে হবে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? বেশি প্যারা হয়ে যাচ্ছে কি? বেশি প্যারা হয়ে যাচ্ছে কি? আমরা এখন নতুন একটা টপিক শুরু করব। হ্যাঁ, মনোযোগ। আমরা একটা নতুন একটা টপিক শুরু করব। এই টপিকটা হচ্ছে সংখ্যা গঠন। কি? সংখ্যা গঠন। মজা পাবা, মজা পাবা। সংখ্যা গঠন, সংখ্যা গঠন। প্রথম টাইপটা হচ্ছে পুনরাবৃত্তি না করে। সবাই টাইটেল দেয়, অর্থাৎ আমি ডিজিটগুলা পুনরাবৃত্তি করব না, ডিজিটগুলো একবার মাত্র ব্যবহার করব। ডিজিটগুলা পুনরাবৃত্তি করব না, একবার মাত্র ব্যবহার করব। ব্যবহার করে বিভিন্ন ধরনের সংখ্যা বানাবো। আচ্ছা, তোমাকে বিভিন্ন ধরনের সংখ্যা বানাবে, বলবে 3 অঙ্কের সংখ্যা, 4 অঙ্কের সংখ্যা, জোড় সংখ্যা, বেজোড় সংখ্যা। ঠিক আছে, তোমাকে বিভিন্ন ধরনের সংখ্যা বানাতে বলবে যে এই কয়টা ডিজিট, এই যে খেয়াল করো 1 2 3 4 5 6, এই অঙ্কগুলাকে প্রতি সংখ্যায় একবার মাত্র ব্যবহার করে, তার মানে পুনরাবৃত্তি নাই, পুনরাবৃত্তি নাই। 3 অঙ্কের কয়টা সংখ্যা বানানো যাবে, 4 অঙ্কের কয়টা সংখ্যা বানানো যাবে, জোড় কয়টা সংখ্যা বানানো যাবে, বেজোড় কয়টা সংখ্যা বানানো যাবে, 5 দ্বারা বিভাজ্য কয়টা সংখ্যা বানানো যাবে, এরকম হাজার কোয়েশ্চেন আছে। এগুলো আসলে খুব সহজ। তুমি কি করবা জানো? তুমি এই ঘরটার দিকে একটু ভালো করে লক্ষ্য রাখবা। হ্যাঁ, কারণ জোড় বিজোড় বললে এই ঘরটায় কিন্তু স্পেশাল জিনিসপত্র বসতে পারে। জোড় বললে শুধুমাত্র জোড় সংখ্যাগুলো বসতে পারবে, বেজোড় বললে শুধুমাত্র বেজোড় সংখ্যা। সবার লাস্টের ঘরটা কতভাবে পূরণ করতে পারো সেটা তুমি বাইর করবা। আবার শুরুর ঘরটা, এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, শুরুর ঘরে সবাই বসতে পারে না। ধরো ডিজিটের মধ্যে যদি 0 থাকে, তাহলে শুরুর ঘরে 0 থাকতে পারবে না। ঠিক আছে, কারণ শুরুর ঘরে যদি 0 থাকে, তোমাকে বললো 4 অঙ্কের সংখ্যা, শুরুতে যদি 0 দিয়ে দাও, সেটা তো আর 4 অঙ্কের থাকে না, 3 অঙ্কের হয়ে যায়। তাহলে এই ঘরটা পূরণের উপায় তুমি বাইর করবা। হ্যাঁ, প্রথম কাজ হচ্ছে এই যে এই ঘরটা, সবার লাস্টের ঘর, এটার উপর কোনো শর্ত আছে কিনা, এই ঘরটা পূরণের উপায়। তারপর ফার্স্টের ঘর, এই ঘরটা পূরণের উপায়। তারপর মাঝখানের যে ঘরগুলা থাকবে সেগুলো পূরণের উপায়। এগুলো গুণ করে দিলেই হয়ে যাবে। সংখ্যা গঠন খুব সহজ, সংখ্যা গঠন খুব সহজ। তুমি কি করবা? দেখবা লাস্টের ডিজিটটা
কতভাবে ফিল আপ করা যায়। লাস্টের ডিজিটের উপর শর্ত থাকে কখন, যদি বলে জোড় সংখ্যা বা বেজোড় সংখ্যা বা 5 দ্বারা বিভাজ্য সংখ্যা। চিন্তা করো, যদি জোড় সংখ্যা বলে লাস্টের ঘরে কে থাকতে পারে, জোড় অঙ্কগুলা, বেজোড় বললে বেজোড় অঙ্কগুলা। যদি বলে 5 দ্বারা বিভাজ্য তাহলে 0 আর 5 থাকতে পারবে, ঠিক আছে। ফার্স্টের ঘরেও কিছু রেস্ট্রিকশন থাকে, রেস্ট্রিকশনটা মেইনলি হচ্ছে শূন্যকে নিয়ে। এই ডিজিটগুলোর মধ্যে যদি শূন্য থাকে, তোমাকে বললো 4 অঙ্কের একটা সংখ্যা বানাইতে, তাহলে তো ফার্স্টের ঘরে তুমি শূন্য বসাবা না, ডেফিনেটলি বসাবো না। ওকে, আচ্ছা একটু মনোযোগ মনোযোগ মনোযোগ। তাহলে কয়টা অঙ্ক, 1 2 3 4 5 6টা অঙ্ক, ঠিক আছে। 6টা ভিন্ন ভিন্ন অঙ্ক, পুনরাবৃত্তি করতেছ না। 3 অঙ্কের কয়টা সংখ্যা গঠন করা যাবে আমাকে বলো তো, 3 অঙ্কের কয়টা সংখ্যা গঠন করা যাবে। তাহলে 3 ডিজিটের কয়টা সংখ্যা, প্রথম ঘর তুমি কতভাবে ফিল আপ করতে পারো, 6 ভাবে। ধরো প্রথম ঘরে বসাইছো 5। এখন পুনরাবৃত্তি করা যাবে না, তাহলে এই সংখ্যাগুলো একবার মাত্র ব্যবহার করবা। তাহলে দ্বিতীয় ঘরে তুমি কিন্তু এখানে আর 5 বসাইতে পারবা না, 5 একবার বসাই ফেলছো, তাহলে বাদ বাকি অপশন কয়টা, 5টা। তাহলে দ্বিতীয় ঘর পূরণের উপায় কয়টা, 5টা। এবার তৃতীয় ঘর তুমি 6 আর 5 বসায় ফেলছো, তাহলে এই দুটা বসাইতে পারবে না, দুইটা ডিজিট বসায় ফেলছো, বাকি থাকে কয়টা, 4টা। তাহলে এই ঘর পূরণের উপায় 4। তাহলে আমাদের অ্যান্সার কি, 6p3। 6p3। তুমি কি ক্লিয়ার? তুমি কি ক্লিয়ার? তুমি কি ক্লিয়ার? তুমি ক্লিয়ার? আচ্ছা এবার আসো, 3 অঙ্ক বিশিষ্ট কতগুলা বেজোড় সংখ্যা, কি বলছে, 3 অঙ্ক বিশিষ্ট কতগুলা বেজোড় সংখ্যা। আচ্ছা 1 2 3 4 5, জোড় বিজোড় এইগুলো আসলে লাস্টের ডিজিটটার দিকে খেয়াল রাখতে হবে, লাস্টের ডিজিটটার দিকে খেয়াল রাখতে হবে। আর এই অঙ্কগুলোর মধ্যে যদি শূন্য থাকতো, শূন্য আনডে, তখন তুমি ফার্স্টের ডিজিটটায় খেয়াল রাখতে। হ্যাঁ আচ্ছা, তাহলে 3 অঙ্ক বিশিষ্ট বেজোড় সংখ্যা আমাকে বলো তো, বেজোড় সংখ্যা যদি হয় লাস্টের ঘরে কারা কারা বসতে পারবে, লাস্টের ঘরে কারা কারা বসতে পারবে, 1 3 5, 1 3 5, এই 3 জনের যে কোনো একজন। লাস্টের ঘরে কারা কারা বসতে পারবে, 1 3 5, এই 3 জনের যে কোনো একজন, তাই তো। তাহলে লাস্টের ঘরটা পূরণ করা যায় কত উপায়, 3p1 এত উপায়। লাস্টের ঘরটা পূরণ করা যায় 3p1 এত উপায়। আচ্ছা একটা ফিল আপ করে ফেলছো, তাহলে একজন গণ, বাকি ডিজিট কয়টা, পুনরাবৃত্তি করতে পারবে না, কিন্তু একটা বসায় ফেলছো, বাকি থাকে 5টা। তাহলে 5টা থেকে এই 2টা ঘর পূরণ করা যায় 5p2। এদের উপরে কিন্তু কোনো শর্ত নাই, বুঝছো, এদের উপরে কিন্তু কোনো শর্ত নাই। তাহলে তাহলে আমাকে বলো যে আমাদের মোট বিন্যাস সংখ্যা বা মোট কতগুলা সংখ্যা গঠন করা যায়, গুণ করে দিতে হবে, কারণ এটাও কিন্তু অসম্পূর্ণ, এটা অসম্পূর্ণ, দুইটা মিলাই সম্পূর্ণ কাজ। 5p2 ইন্টু 3p1 ইন্টু 3p1। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার, এই তো, শাবাশ। আমি যদি বলি জোড় কয়টা সংখ্যা গঠন করা যায়, তুমি মোট থেকে বেজোড় বাদ দিয়ে দিলেই হয়ে যাবে না। আমাকে বলো তো, সংখ্যা কি জোড় নাইলে বিজোড়, এরকমই তো হয়। তাহলে মোট সংখ্যা মানে হচ্ছে জোড় সংখ্যা কয়টা প্লাস বেজোড় সংখ্যা কয়টা। তাহলে মোট সংখ্যা থেকে জোড়টা বাদ দিলে বেজোড় পাবা, বেজোড়টা বাদ দিলে জোড় পাবা। ক্লিয়ার? তুমি কি একমত? আচ্ছা, কয়টা ডিজিট? 6টা ডিজিট। 3 অঙ্ক বিশিষ্ট কতগুলা জোড় সংখ্যা। আচ্ছা 3 অঙ্ক বিশিষ্ট কতগুলা জোড় সংখ্যা, তাহলে আমাকে বলো তো, জোড় সংখ্যার ক্ষেত্রে লাস্টে এখানে কারা কারা বসতে পারবে, 2 4 6, তাই তো। এই ঘরটায় কে কে বসতে পারবে, 2 4 6। হ্যাঁ, মোদ্দা কথা হচ্ছে তোমার যেই ঘরগুলোর উপরে শর্ত আছে আগে সেই ঘরগুলা পূরণের উপায় বাইর করবা। তাহলে এই ঘরটা পূরণের উপায় কি, 3p1, একটা বসে গেছে, বাকি থাকে কয়টা, 5টা। তাহলে ওই 5টা থেকে এই 2টা ঘর ফিল আপ করা যায় 5p2। জোড় সংখ্যার মতোই, জোড় সংখ্যার মতোই, বেজোড় সংখ্যার মতোই। ক্লিয়ার? তোমরা কি বুঝছো? সবাই চলো এটা করো তো, এটা করো তো। 3 অঙ্ক বিশিষ্ট কিন্তু 5 দ্বারা বিভাজ্য সংখ্যা, 3 অঙ্ক বিশিষ্ট কিন্তু 5 দ্বারা। এগুলো খুব মজার, অঙ্ক করার সময় না মজা পাওয়া যায়। তোমরা পাজল সলভ করো না, গেম খেলো না,
গেম খেলার মতো, তুমি যদি ঠিক মতো বুঝো। সবাই একটু পাজলটা সলভ করো তো। 3 অঙ্ক বিশিষ্ট কিন্তু 5 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কেমন আমাকে বলো তো। 65, 60, 615, তাই না? লাস্টে 5 থাকবে, লাস্টের ডিজিটে 5 থাকবে বা 0 থাকবে, লাস্টের ঘরে 5 থাকবে বা 0 থাকবে, লাস্টের ঘরে 5 থাকবে বা 0 থাকবে, তাই তো? আচ্ছা, তোমার কোয়েশ্চেনে যেই ডিজিটগুলো দিছে সেখানে কিন্তু 0 নাই, তাহলে 0 নিয়ে চিন্তা করার কিছু নাই। তাহলে এখানে অপশন বসতে পারে একজনই আছে, এখানে বসার মতো একজনই আছে, সে কে? 5। এখানে বসার মতো একজনই আছে, 5। আর কি কেউ আছে? না। তাহলে এই ঘরটা পূরণ করা যায় কত উপায়ে? 1p1, 1p1। একজন বসে গেছে, একজন বসে গেছে, বাকি আছে কয়জন? 5 জন। ওই 5 জন থেকে এই দুইটা ঘর ফিল আপ করা যায় 5p2, 5p2। ইজি, তাই না? বলো, সবাই বুঝছো? সবাই বুঝছো? আচ্ছা, এবার চলো আরেকটা মজার অঙ্ক, আরেকটা মজার অঙ্ক দেখো। 4000 থেকে বড়, 5000 থেকে ছোট, এরকম সংখ্যাগুলা কয় অঙ্ক বিশিষ্ট হবে আমাকে বলো তো। 4000 থেকে বড়, হ্যাঁ, 4000 থেকে বড় কিন্তু 5000 থেকে ছোট, এই সংখ্যাগুলা কয় অঙ্ক বিশিষ্ট হবে? 4 অঙ্ক বিশিষ্ট হবে না? এই সংখ্যাগুলা 4 অঙ্ক বিশিষ্ট হবে, তারা 4320 4 অঙ্ক বিশিষ্ট হবে। শুধু তাই না, আমাদের প্রথম অক্ষরটা কি হওয়া লাগবে? প্রথম ডিজিটটা কি হওয়া লাগবে? 4000 আর 5000 এর মাঝে যত সংখ্যা আছে তাদের সবার প্রথম ডিজিটটা কি? 4ই হওয়া লাগবে। প্রথম ডিজিটটা কি? 4ই হওয়া লাগবে। তাহলে প্রথম ঘরে আর কেউ বসতে পারবে না, আসলে আর কোনো অপশন নেই। প্রথম ঘরে খালি একমাত্র 4 বাবাজি থাকবে, আর কেউ থাকতে পারবে না। তাহলে প্রথম ঘর পূরণের উপায় কি? 1p1, 1p1, বুঝছো? আচ্ছা, বসায় ফেলছো। তাহলে 4 গন, বাকি থাকে কয়জন? 5 জন। তাহলে বাকি 5টা থেকে এই 3টা ঘর, এদের উপর কোনো শর্ত নাই, পূরণ করা যায় 5p3। তাহলে 1p1 ইন্টু 5p3। তোমরা কি বুঝছো? আমাকে বলো তো। ওকে, এরপরেরটা এবার 4000 আর 6000 এর মাঝে, 4000 আর 6000 এর মাঝে বলো তো। 4000 আর 6000 এর মাঝে এরাও কি 4 অঙ্ক বিশিষ্টই হবে না? এরাই কি 4 অঙ্ক বিশিষ্ট হবে। প্রথম ঘরে 4ও দিতে পারো, 5ও দিতে পারো। প্রথম ঘরে 4 বা 5 যে কোনো একটা তোমাকে দিতে হবে, তাই না? তাই তো? তাহলে প্রথম ঘর পূরণের উপায় কত? 2p1। একটা ডিজিট ফিল আপ করে ফেলছো, একটা এখান থেকে বসায় ফেলছো, বাকি থাকে কয়টা? একটা বসায় ফেলছো, 6টা থেকে একটা বসায় ফেলছো, বাকি থাকে 5টা। তো ওই 5টা থেকে এই 3টা ঘর কতভাবে ফিল আপ করা যায়? 5p3, তাই তো? তাহলে মোট বিন্যাস সংখ্যা কি হবে? সবাই তোমরা বুঝতেছো তো? বুঝতেছো না ভয় পাচ্ছ? বলো তো। মজা লাগতেছে না? মজা লাগতেছে। এবার মনোযোগ, মনোযোগ, মনোযোগ। 4000 থেকে 5000 এর মধ্যে কতগুলা, কতগুলা জোড় সংখ্যা? কতগুলা কি আমাকে বলো তো জোড় সংখ্যা? সবাই এটা একটু ট্রাই করো তো। 4000 থেকে 5000 কতগুলা বেজোড় সংখ্যা? কতগুলা বেজোড় সংখ্যা বলছে। আচ্ছা, একটু মনোযোগ। বেজোড় সংখ্যা বললে আগে কিন্তু এই ঘরের প্রায়োরিটি মনে রাখবা। জোড় বেজোড় যখন বলবে সবার আগে এই ঘরের প্রায়োরিটি, পরে অন্যগুলার। আচ্ছা, এই ঘরে কে কে বসতে পারবে আমাকে বলো তো। এই ঘরে কে কে বসতে পারবে? 1, 3, 5, এই 3 জনের যে কোনো একজন। তাহলে এই ঘরটা পূরণের উপায় 3p1। আচ্ছা, এটা পরে লিখতেছি। আচ্ছা, প্রথম ঘরে কাকে বসতে হবে? প্রথম ঘরে কিন্তু 4কেই বসতে পারবে, 4-এর বাইরে কিন্তু কেউ না।
এখানে কিন্তু 4 নাই, এখানে কিন্তু 4 নাই, যেন গ্যাঞ্জাম বাধে নাই। এখানে যদি 4 বসতে পারতো তাহলেই গ্যাঞ্জাম বাঁচতো, তাহলেই গ্যাঞ্জাম বাঁধতো। কারণ এখানে যদি 4 তুমি বসাই দাও, একটা অঙ্ক তো একবারই লিখতে পারবা, এখানে কিন্তু আর 4 বসাইতে পারতা না। বুঝছো? গ্যাঞ্জাম আছে। আমার কথাটা বুঝছো? আমার প্রথম করে 4ই হইতে হবে, 4-এর বাইরে কেউ হইতে পারবে না। ঠিক আছে? এখানে কিন্তু 4 বসানো লাগতেছে না। ওকে, ডান ডান। তাহলে প্রথম ঘর পূরণের উপায় 1p1, এই ঘর পূরণের উপায় কত? 3p1। দুইটা ঘর ফিল আপ করে ফেলছো, দুইটা ঘর ফিল আপ করে ফেলছো। আমার মোট অঙ্ক কয়টা? 6টা। দুইটা বসায় ফেলছো, বাকি থাকে 4টা। তাহলে 4টা থেকে এই দুইটা ঘর ফিল আপ করা যায় 4p2, 4টা থেকে এই দুইটা ঘর ফিল আপ করা যায় 4p2। মোট উপায় সংখ্যা গুণ করে দিলেই হবে। ঠিক আছে? ঠান্ডা মাথায় লজিক দিয়ে চিন্তা করে অ্যান্সার করবা। অ্যান্সার 1 লাইনের, কিন্তু চিন্তাটা 5 মিনিটের। ঠিক আছে? যদি না পারো, যদি না পারো। আচ্ছা, এরপরেরটা খেয়াল করো তো। 4000 থেকে 6000-এর মাঝে কতগুলা জোর? একটু সাবধান, এবার একটু সাবধান। 4000 থেকে 6000-এর মাঝে জোর কতগুলা অঙ্ক করা যায়? 4000 থেকে 6000-এর মাঝে জোর। আচ্ছা, তো আমরা একটু সহজভাবে চিন্তা করার জন্য 4000 থেকে 6000 দুইটা ভাগে ভাগ করে ফেললাম। শুরু 4 দিয়ে, শুরু 5 দিয়ে। ঠিক আছে? বলো বলো, শুরু 4 দিয়ে, শুরু 5 দিয়ে। ঠিক আছে? কারণ 4 কিন্তু বেজোড় জোড় সংখ্যা, আর 5 কিন্তু বেজোড় সংখ্যা। ঠিক আছে? সো কিছু গ্যাঞ্জাম আছে, কিছু গ্যাঞ্জাম আছে। আচ্ছা, 4 দিয়ে যদি শুরু হয়, জোড় সংখ্যা হওয়া লাগবে। তাহলে আমাকে বলো তো, এই যে শেষ ডিজিটটা এখানে কে কে বসতে পারবে? তুমি 4 অলরেডি বসায় ফেলছো, তাহলে 4-কে তো আর রিইউজ করতে পারবে না। 4-কে কি আর রিইউজ করতে পারবে? আমাকে বলো। 4 অলরেডি কি করছো? বসায় ফেলছো। তাহলে 4-কে তো রিইউজ করার সুযোগ নাই। তাহলে লাস্টের ঘরে এবার বসতে পারবে 2 বা 6 যে কোনো একজন। ঠিক আছে? আমাকে বলো, লাস্টের ঘরে 2 বা 6 যে কোনো একজন বসতে পারবে। আচ্ছা, যদি 5 দিয়ে শুরু হয়, তাহলে লাস্টের ঘরে কে কে বসতে পারবে? আমাকে বলো তো। এক্ষেত্রে 2, 4, 6 যে কেউই বসতে পারবে, যে কেউই বসতে পারবে জোর হওয়ার জন্য। ওকে, তাহলে দেখি এটা পূরণের উপায় কয়টা? লাস্টের ঘর পূরণের উপায় 2p1, প্রথম ঘর পূরণের উপায় 1p1। দুইটা বসায় ফেলছো, বাকি থাকে 4টা থেকে দুইটা পূরণের উপায় 4p2 গুণ করে দিলাম। এবার এই ঘরটা পূরণের উপায় কত? 3p1, 3টা থেকে একটা। এই ঘরটা পূরণের উপায় 1p1, দুইটা বসায় ফেলছো, বাকি থাকে 4টা থেকে এই দুই ঘর পূরণের উপায় 4p2 গুণ করে দিলাম। আমি কি বুঝাইতে পারলাম? আমাকে সবাই বলো, আমি কি বুঝাইতে পারলাম? এখন এই দুইটা আমি গুণ করব না যোগ করব? দেখো, এটা কেস 1। আমরা কেন দুইটা কেসে ভাঙায় ফেলছি বলো তো? আমরা কেন দুইটা কেসে ভাঙায় ফেলছি? কারণ শুরুতে 4 থাকলে লাস্টে তুমি 4 বসাইতে পারবা না, ব্যাপারটা আলাদা। শুরুতে 5 থাকলে লাস্টে আবার 4 বসাইতে পারবা। তো শুরুতে 4 থাকলে সিনারি একরকম হইতেছে, 5 থাকলে আরেক রকম হইতেছে। ঠিক আছে? কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ কাজ। এই যে সংখ্যা গঠন করছো, এটা কিন্তু 4000 থেকে 6000-এর মধ্যে এবং জোর। 4000 থেকে 6000-এর মধ্যে এবং জোর। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? 1 ইন্টু, এই যে দেখো, 2 ইন্টু 4p2, এটাকে সংক্ষেপে লিখলাম, প্লাস 3 ইন্টু 4p2। ক্লিয়ার? তোমরা কি বুঝছো? বলো। ঠিক আছে, চলো পরেরটাই যাই। 4000 থেকে বড় কতগুলা সংখ্যা? আমাকে বলো তো। ডিজিট আছে 6টা, তাহলে 4000 থেকে বড় সংখ্যা কয় অঙ্ক বিশিষ্ট হতে পারে? দেখো তো, 4231। তাহলে 4000 থেকে বড় 4 অঙ্কের সংখ্যা আছে না? সবাই কিন্তু না। 4000 থেকে বড় 4 অঙ্কের কিছু সংখ্যা আছে। ওরা কারা? যাদের শুরু হবে 4 দিয়ে, বা 5 দিয়ে, বা 6 দিয়ে, তাই না? আমাকে বলো, 4000 থেকে বড় 4 অঙ্কের সংখ্যা তো আছে, তারা কারা? 4000 থেকে বড় 4 অঙ্কের সংখ্যা কারা? ওরা 4 অঙ্কের এবং ওদের শুরুটা
ওদের শুরুটা হবে 4, 5 বা 6 দিয়ে। 4000 থেকে বড় 4 অঙ্কের সংখ্যা, তাই না? এবার 5 অঙ্কের সব সংখ্যাই কিন্তু 4000 থেকে বড়। আমাকে বলো 5 অঙ্কের সব সংখ্যাই কি? 1 2 3 1 2 3 4। 5 অঙ্কের সব সংখ্যাই কিন্তু 1 2 3 4000 থেকে বড়। আবার 6 অঙ্কের সব সংখ্যাও কিন্তু 1 2 3 4 5 6 4000 থেকে বড়। 7 অঙ্কের গুলা নিবেন না? না, কারণ কি এখানে অঙ্কই আছে 6টা, তুমি 7 অঙ্ক নিয়ে কি হবে, তাই না? তাহলে এবার আমরা দেখি 4000 থেকে বড় কেস 1 4000 থেকে বড় 4 অঙ্কের কয়টা সংখ্যা? হ্যাঁ, আমাদের কেস 1 হচ্ছে 4000 থেকে বড় 4 অঙ্কের সংখ্যা কয়টা। কেস 2 হচ্ছে 4000 থেকে বড় 5 অঙ্কের কয়টা সংখ্যা। কেস 3 হচ্ছে 4000 থেকে বড় 6 অঙ্কের কয়টা সংখ্যা। তাহলে খেয়াল করো তো, এই ঘর পূরণ করা যায় কয় উপায়ে? 3p1 ইন্টু একটা ফিল আপ করে ফেলছো, বাকি থাকে কয়টা? 5টা, ইন্টু 5p3। এদের কোনোটার উপরে কোনো শর্ত আছে? 5 অঙ্কের সব সংখ্যাই তো 4000 থেকে বড়, তাহলে এটা কত আমাকে বলো তো? 6p5। এটার উপরে কোনো শর্ত নাই, 6 অঙ্কের সব সংখ্যাই 4000 থেকে বড়, 6p6। তাহলে এই কয়টা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে না? আমাকে বলো তো। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? 4000 থেকে বড় এরকম সংখ্যা হচ্ছে 3p1 ইন্টু 5p3 প্লাস, তুমি ক্যালকুলেটর দিয়ে এই সংখ্যাটা বের করবে, তারপর যোগ করবে, আর কি যোগ করবে, প্লাস 6p5 প্লাস 6p6। বুঝছো? আমাকে বলছে 4000 থেকে বড় কয়টা সংখ্যা গঠন করা যায় এই 6টা ডিজিট একবার মাত্র ব্যবহার করে। আচ্ছা, এখন 4000 থেকে বড় সংখ্যা 4 ডিজিটের হইতে পারে, 5 ডিজিটের হইতে পারে, 6 ডিজিটের হতে পারে। 7 ডিজিটটা কেন নিব না? কারণ অঙ্কই আছে 6টা, তুমি 7 ডিজিটের সংখ্যা বানাইতে পারবে না। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, যে 5 ডিজিটের সব সংখ্যাই 4000 থেকে বড়, তাহলে এই 6টা দিয়ে 5 ডিজিটের সংখ্যা বানানো যায় 6p5। 6 ডিজিটের ক্ষেত্রেও সেম, গ্যাঞ্জাম হবে 4 ডিজিটের ক্ষেত্রে। 4 ডিজিটের সব সংখ্যা 4000 থেকে বড় না। 4 ডিজিটের যে সমস্ত সংখ্যার শুরুতে 4 5 বা 6 আছে ওরা 4000 থেকে বড়। তাহলে প্রথম ঘর পূরণ করা যায় 3p1 এত উপায়। তাহলে একটা ঘর ফিল আপ হয়ে গেছে, বাকি থাকে কয়টা? 5টা। ওই বাকি 5টা দিয়ে এই 3টা ঘর ফিল আপ করা যায়, 5p3 এত উপায়। ক্লিয়ার? তোমরা কি ডান? আমাকে বলো, তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, এই ডিজিটগুলোর মধ্যে শূন্য ছিল না, এজন্য আমরা বড় বাঁচা বাইচে গেছি। এই ডিজিটগুলোর মধ্যে শূন্য ছিল না, এজন্য আমরা বড় বাঁচা বাইচে গেছি। শূন্য থাকলে একটা গ্যাঞ্জাম হইতো, তুমি শুরুর ঘরে শূন্য বসাইতে পারতা না। ধরো 0 1 2 3, এটা দেখতে 4 ডিজিট, কিন্তু এটা 4 ডিজিট না, এটা কয় ডিজিট? 3 ডিজিট। তো এখন আমরা শূন্য সহ, মানে একটা গ্যাঞ্জাম সহ অঙ্ক শুরু করব। এই যে খেয়াল করো, 0, ঠিক আছে? 0 থেকে 5 পর্যন্ত অঙ্ক কয়টা? 6টা, ঠিক আছে? অঙ্কগুলাকে প্রতি সংখ্যায় একবার মাত্র ব্যবহার করে 3 অঙ্ক বিশিষ্ট কয়টা সংখ্যা গঠন করা যায়? খেয়াল করো তো, 0 1 2, এটা কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা? তোমার মনে হতে পারে 3 অঙ্ক, কিন্তু আসলে এটা 3 অঙ্কের না, প্রথম ঘরে শূন্য বসতে পারে না। আচ্ছা, তাহলে আমরা একটু মনোযোগ দিই, ঠিক আছে? 3 অঙ্কের কয়টা সংখ্যা? জোর বিজোর কিন্তু কিচ্ছু বলে নাই, তাহলে কোনো ঘরের উপরে কোনো শর্ত নাই, খালি এই ঘরে শূন্য বসতে পারবে না, এই ঘরে শূন্য বসতে পারবে না, শূন্য বাদে বাদ বাকি যে কেউ বসতে পারবে, বাদ বাকি যে কেউ বসতে পারবে। তাহলে এই ঘরটা পূরণের উপায়, অঙ্ক আছে 6টা, শূন্য বসতে পারবে না, শূন্য বসতে পারবে না, তাহলে বাকি 5টার যে কোনো একটা বসবে। তাহলে এই ঘরটা পূরণের উপায় 5p1। তুমি 5ও লিখতে পারো, বাট যেহেতু আমরা বিন্যাস সমাবেশ করতেছি একটু ভদ্রভাবে লিখবো, ঠিক আছে? 5p1। আচ্ছা, একটা অলরেডি বসে গেছে না? দেখা খেয়াল করো, একবার মাত্র ব্যবহার করে কিন্তু আমি কিন্তু পুনরাবৃত্তি করি নাই, বুঝছো? রিপিট করতে পারবো না, একটা বসে গেছে। তাহলে তোমার হাতে এখন অঙ্ক আছে কয়টা? 6টা না 5টা?
একটা বসে গেছে কিন্তু পাঁচটা পাঁচটা, তাহলে বাকি পাঁচটা থেকে এই দুইটা ঘর ফিল আপ করা যায় কত 5p2। এটা অসম্পূর্ণ কাজ, এটা অসম্পূর্ণ কাজ, গুণ করে দিলে সম্পূর্ণ কাজ, গুণ করে দিলে সম্পূর্ণ কাজ। তোমরা বুঝছো? বলো তো। বুঝছো তো? 6p2 কেন পুনরাবৃত্তি করতেছে না তো? এখানে একটা সংখ্যা বসাইছো, ধরো এখানে 2 বসাইছো, তোমার থেকে যদি 2 গণ, বাকি আছে কয়টা 5টা, বাকি 5টা থেকে এটা কত ভাবে বসানো যায়? সবাই ভুল করছো, এটাকে ভুল করার দরকার ছিল? পড়ো কোশ্চেন পড়ো, কি বলছে? 5টা 0 থেকে 5 পর্যন্ত এই 6টা অঙ্ক প্রতি সংখ্যায় একবার মাত্র ব্যবহার করে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলা সংখ্যা? 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। প্রথম ঘরে শূন্য হতে পারবে না, এই ঘরে শূন্য বসতে পারবে না, তাহলে এই ঘরে কে বসতে পারবে? বাকি 5টার যে কোনো একটা। তাহলে এই ঘর পূরণ করা যায় 5p1 উপায়। তাহলে একজন বসে গেছে, তাহলে বাকি ডিজিট কয়টা তোমার হাতে? 5টা। এই 5টা থেকে এই দুইটা ঘর ফিল আপ করা যায় 5p2 উপায়, গুণ করে দিছ। এবার বুঝছো? আমাকে বলো, এবার বুঝছো? বলো বলো বলো। আচ্ছা মনোযোগ। 3 অঙ্ক বিশিষ্ট বেজোড় সংখ্যা, 3 অঙ্ক বিশিষ্ট কি বেজোড় সংখ্যা, মনোযোগ। তাহলে বেজোড় সংখ্যা যদি হয়, আমার লাস্টের ঘরে কি কি অপশন? 1 3 5, এই তিনজনের যে কোনো একজন বসবে। 1 3 5, তাই না? বেজোড় সংখ্যা যদি হয়, বেজোড় সংখ্যা যদি হয়, লাস্টের ঘরে 1 3 5। ওকে, আচ্ছা। ফার্স্টের ঘরে শূন্য বসতে পারবে না, দেখো শূন্য কিন্তু এখানেও নাই, শূন্য কিন্তু এখানেও নেই। আচ্ছা তাহলে আমরা একটু দেখি। তাহলে এই যে লাস্টের ঘরটা, এটা ফিল আপ করার উপায় 3p1, 3p1, ঠিক আছে? তো এখানে একজন বসে গেছে, যে বসে গেছে সে কিন্তু শূন্য না, যে বসে গেছে সে কিন্তু শূন্য না, কারণ বুঝতে পারছো? তাহলে এবার এই ঘরটা পূরণের উপায় দেখো, একজন বসে গেছে, একজন বসে গেছে না, শূন্য বসাইতে পারবে না, তাহলে হাতে আছে কয়জন? একজন বসে গেছে, তুমি শূন্য বসাইতে পারবে না, তাহলে 2 জন আউট, বাকি থাকে 4 জন। এই 4 জন থেকে এই ঘরটা ফিল আপের উপায় 4p1। এবার মাঝখানে ঘরটা ফিল আপ করবো, এখানে একজন বসছে, এখানে একজন বসছে, কয়জন বসছে? 2 জন, হাতে থাকে কয়জন? 4 জন। তাহলে এই ঘরটা ফিল আপ করা যায় 4p1 এত উপায়ে, গুণ গুণ গুণ। তুমি কি একমত আমার সাথে? বলো। একটু একটু ঠান্ডা মাথায়, একটু ঠান্ডা মাথায় জাস্ট বসাইতে হবে। দেখো এখানে 1 3 বা 5 যে কোনো একজন বসবে, এখানে শূন্য বসতে পারবে না। ওকে, এই দুজনের মধ্যে কিন্তু কমন নাই কোনো। আচ্ছা তাহলে এই ঘরটা ফিল আপ করা যায় কি 3p1 এত উপায়ে। এবার আমি প্রথম ঘরটা আসবো, দেখো এই ঘরে আমি একজনকে বসাই দিছি, তাহলে আমার হাত থেকে একজন হাত ছাড়া হয়ে গেছে, 1 3 বা 5 যে কোনো একজন হাত ছাড়া হয়েছে, শূন্য বসাইতে পারবে না, তাহলে 2 জন আউট, হাতে আছে 4টা, ওই 4টা থেকে এই ঘরটা একটা ফিল আপ করতে হবে 4p1। আচ্ছা তাহলে এবার 2টা ঘর ফিল আপ করছো, হাতে থাকে কয়টা? 2টা থাকে ফিল আপ করছো, হাতে থাকে 4টা, ওই 4টা থেকে এই ঘরটা ফিল আপ করা যায় 4p1 এত উপায়। ডান? প্রথমবার তুমি যখন করবা বারবার সিলি মিস্টেক হইতে পারে, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। আমি বেশি প্রেশার দিব না তোমাদেরকে, আমি বেশি প্রেশার দিব না। এইটাই লাস্ট অঙ্ক, এইটাই লাস্ট অঙ্ক, তারপর অনেকগুলো হোমওয়ার্ক দিব, নেক্সট ক্লাসে এসে আবার পক পক করবো। দেখো 0 1 2 3 4 5 অঙ্কগুলাকে প্রতি সংখ্যায় একবার মাত্র ব্যবহার করে কতগুলা জোড় সংখ্যা, এইটার মধ্যে গ্যাঞ্জাম আছে। 3 অঙ্ক বিশিষ্ট জোড় সংখ্যা। তুমি একটা কাজ করতে পারো, তুমি মোট সংখ্যা বাইর করছো, সেখান থেকে বেজোড়টা বাদ দিলেই কি জোড় বের হয়ে যাবে না? ফার্স্টে 5p1 হবে না, এখানে 5p1 হবে না। কেন 5p1 হবে না আমাকে বলো তো? কারণ এখানে অলরেডি একটারে বসাই দিছো, তাহলে হাত থেকে একটা গণ, এখানে তুমি শূন্য বসাইতে পারবে না, অলরেডি একটা গণ, শূন্য বসাইতে পারবে না, তাহলে হাতে থাকে কয়টা? 4টা। চিন্তা করো 1 3 বা 5, ধরো এখানে 5কে বসাই দিছো, তাহলে তোমার হাতে থাকে 5টা, তুমি ভাবতেছো এই 5টা থেকে একটা বসাই দিবা, না তোমার হাতে তো শূন্য নাই, শূন্য তুমি প্রথম ঘরে শূন্য বসাইতে পারবে না, বাকি 4টা থেকে একটা বসাইতে হবে। ওকে, আচ্ছা এবার 3 অঙ্ক বিশিষ্ট জোড় সংখ্যা, এটার ক্ষেত্রে একটু গ্যাঞ্জাম আছে। জোড়ের ক্ষেত্রে লাস্টের ডিজিটে কারা কারা বসতে পারে বলো তো? 0 2 4,
তাই তো? এখন চিন্তা করো তো, লাস্টে যদি শূন্য বসে, শূন্য অলরেডি বসায় ফেলছো, তুমি ফার্স্টে আর শূন্য বসাইতে পারবা না, শূন্য অটোমেটিক্যালি আউট। কিন্তু লাস্টে যদি 2 আর 4 বসে, তখন কিন্তু শূন্য তোমার হাতে থাকবে। বুঝছো ব্যাপারটা? এটাকে আমরা 2টা কেজে ভাগ করবো। এখনই বুঝতে পারবা। আমি যদি লাস্টে শূন্য বসায় ফেলি, তাহলে আমার হাতে কিন্তু শূন্য নাই, শূন্য আউট হয়ে গেছে। তাহলে এখানে বসানোর জন্য কিন্তু বাকি 5টা যে কেউ বসতে পারে, তাই না? তুমি যদি লাস্টের দেখো জোর সংখ্যা বলছে না, তাহলে লাস্টে কি 0, 2, 4 যে কোনো একটা বসবে। লাস্টে 0, 2, 4, এখন লাস্টে যদি শূন্য বসে, শূন্য অলরেডি গায়েব, তাহলে প্রথম ঘরটায় তুমি বাকি 5 জনের যে কোনো একজন কিন্তু বসাইতে পারবা। উল্টা দিকে চিন্তা করো, তুমি লাস্টের ঘরে শূন্য বসাও নাই, লাস্টের ঘরে কিতা বসাইছো? লাস্টের ঘরে বসাইছো 2 বা 4। হ্যাঁ, তাহলে 2 বা 4 যে কোনো একটা যদি বসাও, তখন শূন্য কিন্তু স্বাধীন, ওরে জেলখানায় ঢুকাও নাই তুমি। তাহলে এই ঘরে তখন কতভাবে ফিল আপ করতে পারবা? অলরেডি একটা চলে গেছে, শূন্য কিন্তু ফ্রি, শূন্য কেউ বসানো যাবে না। তাহলে এই ঘর পূরণ করা যাবে 4 উপায়ে। আর যদি এখানে চিন্তা করো, এই ঘর পূরণ করা যাবে 5 উপায়ে। তুমি কি বুঝছো? কেন 2টা কেজে আলাদা করছি? কারণ লাস্টে শূন্য থাকলে একরকম কাহিনী হয়, 2, 4 থাকলে আরেক রকম কাহিনী হয়। কি কাহিনী আমি বলতেছি। লাস্টে শূন্য থাকলে এক কাহিনী হয়, 2, 4 থাকলে এক কাহিনী হয়। একটু চিন্তা করি, শূন্য থাকলে কি হয়? শূন্য, তাহলে লাস্টের ঘর পূরণ করা যায় 1p1। আচ্ছা, এবার প্রথম ঘর শূন্য অলরেডি বসে গেছে, আমি তো পুনরাবৃত্তি করতে পারবো না। এই শূন্যরে কি আমি আবার এনে বসাতে পারবো না? শূন্য অলরেডি গন, শূন্যকে আমি জেলখানায় ঢুকায় ফেলছি, শূন্যই বসছে এখানে। তার মানে বাকি 5টার যে কোনো একজন এখানে বসবে। তাহলে এই ঘরটা পূরণ করা যায় 5p1। তুমি বুঝছো? আচ্ছা, মাঝখানের ঘরটা কত ভাবে? অলরেডি 2টা বসায় ফেলছো। ধরো এখানে চিন্তা অন বসাইছো, এখানে শূন্য বসাইছো, অলরেডি 2টা বসায় ফেলছো। তাহলে হাতে অপশন কয়টা? 4টা। ওই 4টা থেকে এই মাঝখানের ঘরটা পূরণ করা যায় 4p1। বুঝছো? তার মানে শেষে শূন্য আছে এমন জোর সংখ্যা, শেষে শূন্য আছে 3 ডিজিটের এমন জোর সংখ্যা হচ্ছে এতগুলো। এবার ধরো শেষে 2 বা 4, তাহলে এই 2টা ঘর, এই ঘরটা পূরণ করা যায় 2p1 উপায়। চিন্তা করো এখানে 2 বসছে, তাহলে আমি প্রথম ঘরটা ফিল আপ করবো। শূন্য কিন্তু এখনো স্বাধীন, শূন্যকে ভুলেও এখানে বসানো যাবে না। তাহলে 6টা ছিল, 6টার মধ্যে একটা বসায় ফেলছো, হাতে থেকে কয়টা? 5টা। ওই 5টার মধ্যে কিন্তু শূন্য আছে, শূন্য কেউ নেওয়া যাবে না। তাহলে হাতে থেকে 4টা, ওই 4টা থেকে একটা নিব। ঠিক আছে, ধরো 2 বসাইছো, তাহলে 2 গন কেস। তুমি কিন্তু প্রথম ঘরে শূন্য বসাইতে পারবে না, তাহলে শূন্য বাদ, বাকি 4টা থেকে একটা বসাইতে হবে। ওকে, এবার তুমি 2টা বসায় ফেলছো, মাঝখানের ঘরটা 2টা বসায় ফেলছো, তাহলে হাতে থেকে কয়টা? 4টা। তাহলে 4টা থেকে একটা পূরণ করে যায় 4p1। তারপর এই 2টা কেস কি করবা? যোগ করবা না গুণ করবা বলো তো? এই 2টা কেস যোগ করে দিবা। মাথায় ঢুকছে? বলো তো, তোমার কি মাথায় ঢুকছে? তোমাদের আজকের কাজ কি হবে জানো? আমি এখনই ক্লাসটা শেষ করে দিব। আমি যেই টপিকগুলো পড়াইছি ওই সবগুলা একটু ঠান্ডা মাথায় নিজে চিন্তা করবা। একটু ঠান্ডা মাথায়, হ্যাঁ, একটু ঠান্ডা মাথায় নিজে চিন্তা করবা। ওকে, কিছু হোমওয়ার্ক থাকবে। 5 দ্বারা বিভাজ্য 3 অঙ্ক বিশিষ্ট কতগুলা সংখ্যা? 5 দ্বারা বিভাজ্যের লাস্টে কিন্তু 0 থাকবে আর 5 থাকতে পারে। এটাকেও কি 2টা কেজে ভাগ করে তারপর করতে হবে। এগুলো হোমওয়ার্ক আমি নেক্সট ক্লাসে করাই দিব। 4000 থেকে বড়, 5000 থেকে ছোট কতগুলা সংখ্যা? 4000 এর চেয়ে বড়, 6000 এর চেয়ে ছোট কতগুলা সংখ্যা? 1000 এর চেয়ে ছোট তো 5 দ্বারা বিভাজ্য, টাফ আছে, এটা করবা। ঠিক আছে, এই 61 নাম্বারের আগ পর্যন্ত করে ফেলবা। হ্যাঁ, স্লাইডের মধ্যে আমি দিয়ে দিব যে অঙ্কগুলো আমি করাই নাই, ওগুলো একটু ট্রাই করবা, নিজেরা ট্রাই করবা। আর বিন্যাস ও সমাবেশ তুমি নিজে যত ট্রাই করে পারবা, তোমার মাথাটা তত খুলবে। বুঝছো? মাথাটা তত খুলবে। ওকে, তো নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।